নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। এই মুহূর্তে আবার শিরে সংক্রান্তি, কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে NJ.1 নামে করোনার নতুন ভ্যারিয়েন্টটি আবার তার দৌরাত্ম্য শুরু করে দিয়েছে। আর দৌরাত্ম্য শুরু করবার সময়টা দেখুন, যে সময়টায় বর্ষবরণের উৎসবে মাতবার জন্য মানুষ রেডি হচ্ছে, যে সময়টায় ক্রিসমাসের বড়দিনের উৎসবে মাতবার জন্য মানুষ রেডি হচ্ছে, যে মুহূর্তে প্রতি রোববারই প্রায় শনিবার রোববার করে পিকনিক থাকছে মানুষের, অর্থাৎ বড় বিগ গ্যাদারিংসের কথা বলছি, সেগুলো থাকছে। আবার হয়তো ফেব্রুয়ারি নাগাদই লোকসভা নির্বাচনের ঘোষণা হয়ে যাবে এবং তারপর লোকসভা নির্বাচনের প্রচার পর্ব শুরু হয়ে যাবে, লোকসভা নির্বাচন হবে এবং তার জন্য মানে ভারতে। এবং ঠিক সেই সময়টায় আজকেই সকালবেলায় খবর এলো যেটা 358 জন এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্ত। আবার সেই করোনার কালটাকে আমরা ভুলতে বসেছিলাম প্রায় বলতে গেলে। 2020, 2021, 2022ও বেশ খানিকটা সেই সময়টাতে অনেক দৌরাত্ম্য চালিয়েছে করোনা, কিন্তু এই মুহূর্তে NJ.1 যে করোনা ভাইরাসটি, সেই করোনা ভাইরাসটি আবার কিন্তু সেই ভ্যারিয়েন্টটি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে এবং আবার এই 358 জনের মধ্যে দক্ষিণের রাজ্য কেরল, সেখানেই 300 জন আক্রান্ত। সুতরাং সেখানেই ফার্স্ট আউটব্রেকটা হয়েছে বলা যেতে পারে। গোটা ভারতবর্ষে এখনো পর্যন্ত হয়নি, কিন্তু তবু বেশ কিছু ডাইরেক্টিভস কেন্দ্রের তরফ থেকে রাজ্যের কাছে এসে পৌঁছেছে গত দুদিন আগেই, এবং সেই সমস্ত নির্দেশিকাগুলি এই মুহূর্তে মেনে চলবার কথা বলা হয়েছে। কিন্তু এ তো গেল স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যা সেই, কিন্তু রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবেও বেশ কিছু ঘটনাবলী আমাদের সারা দিন ধরে ব্যস্ত করে রেখেছে। আজকে সারা দিন ধরে ব্যস্ত হয়ে রয়েছে আমরা, কারণ একদিকে আমরা দেখতে পেলাম যে আগামীকাল তো INDI এর যন্তর মন্তরে বিক্ষোভ রয়েছে। আজকে তারা রাজপথে মিছিল করেছেন INDI এ। এই এতজন সাংসদের যে সাসপেনশন, সেই সাসপেনশন নিয়ে তারা এর মধ্যে পথে নামলেন। আর তারই মাঝে খবর এলো যে আরও 3 জন সাংসদ, তাদেরকেও লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। এই যে বরখাস্ত করার যে 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 কি বলবো, যে সিলসিলা, সেটা কিন্তু ক্রমাগত চলেছেই। অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে 146 জন সাংসদকে এই শীতকালীন অধিবেশনে, চলতি অধিবেশনে সাসপেন্ড করা হলো, বরখাস্ত করা হলো, যাদের মধ্যে 100 জন হচ্ছেন লোকসভার আর বাকিরা 46 জন হচ্ছেন রাজ্যসভার। সুতরাং উচ্চকক্ষ নিম্নকক্ষ মিলিয়ে মোট সংখ্যাটা দাঁড়ালো 146। তো এই যে বরখাস্ত হওয়ার যে ধারাটা, এই ধারাটা আরও কতটা থাকবে আগামীকালও। আগামীকাল তো শীতকালীন অধিবেশনের শেষ দিন, সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। কিন্তু সেই অবসরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল কিন্তু পাস হয়ে গেল, যেমন টেলিকম বিল গতকালই পাস হয়ে গিয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে পাস হয়ে গিয়েছে ন্যায় সংহিতা দণ্ড সংহিতা বিল, এই বিলটিও পাস হয়ে গিয়েছে। ইতিমধ্যে চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার্স অ্যাপয়েন্টমেন্ট কন্ডিশনস অ্যান্ড কন্ডিশনস অফ সার্ভিস অ্যান্ড টার্ম অফ অফিস, এই বিলটিও পাস হয়ে গিয়েছে লোকসভায়। রাজ্যসভায় আগেই পাস হয়ে গিয়েছিল, এবার রাষ্ট্রপতির সই করার জন্য বাকি রয়েছে। সুতরাং এই যে গুরুত্বপূর্ণ বিলগুলো, সেই বিলগুলো কিন্তু প্রায় বিরোধীদের আলোচনা ছাড়াই, বিরোধী শূন্য এখনো পর্যন্ত হয়নি, কিন্তু বিরোধীদের সঙ্গে আলোচনা ছাড়াই ধ্বনি ভোটে পাস হয়ে যাচ্ছে। এই বিষয়টি নিয়েও যথেষ্টই উষ্মা প্রকাশ করছেন বিরোধীরা, এবং সেই সঙ্গে সঙ্গে তারা মিছিলও করছেন। আগামীকাল তারা যন্তর মন্তরে ধর্ণা কর্মসূচিও করবেন, বিক্ষোভ কর্মসূচিও করবেন। সংসদে যখন একের পর এক গুরুত্বপূর্ণ বিল পাস হচ্ছে, সেই সময় রাস্তায় নেমে বিক্ষোভ করছেন বিরোধীরা। আর ঠিক সেই সময়ে জগদীপ ধনখড়, যিনি ভারতের মাননীয় উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান, তাকে অপমান করা হয়েছে। এই বিষয়টি নিয়ে রাজ্যে নানান বিক্ষোভ কর্মসূচি সাজাচ্ছেন রাজ্য বিজেপির সদস্যরা, নেতা কর্মী সমর্থকরা। তারা বিভিন্ন জায়গায় হয়তো কুশপুতুল পোড়াচ্ছেন, হয়তো কোথাও মিছিল করছেন, হয়তো কোথাও বিক্ষোভ কর্মসূচি করছেন। এই ঘটনাগুলোও কিন্তু ঘটেই চলেছে। আর সেই সঙ্গে সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট মাননীয় বিচারপতি আজকে রায় দিয়েছেন, বিচারপতি রাজশেখর মান্থা, যে নবান্নের সামনে বাস স্ট্যান্ডে ধর্ণা কর্মসূচি করতে পারবেন ডিএর আন্দোলনকারীরা, যা নিয়ে তারা এর আগেই তাদের আর্জি জানিয়েছিলেন, এবং সেই আর্জি নামঞ্জুর হওয়ায় তারা কোর্টের দ্বারস্থ হন এবং শেষ পর্যন্ত হাইকোর্ট এই নির্দেশটি দিয়েছে, এই রায়টি দিয়েছে। তবে শর্ত সাপেক্ষে, শর্ত অবশ্যই থাকবে, কারণ রাজ্যের প্রশাসনিক সদর কার্যালয়, তার সামনে ধর্ণা কর্মসূচিতে তো অবশ্যই বেশ কিছু শর্ত আরোপ করা থাকবেই। আদালতের তরফে সেরকমটাই বলা হয়েছে। আর ঠিক এই ঘটনার পরেই বিকেল নাগাদ বড়দিনের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন আরও 4% ডিএ, অর্থাৎ আরও 4% বর্ধিত হারে
ডিএ পাবেন 2024 জানুয়ারি থেকে সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তরাও, পেনশনভোগী যারা তারাও। সুতরাং এটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। যদিও ভারতীয় জনতা পার্টি একটু অন্যরকম বলছে, তারা বলছে যে সামনে লোকসভা নির্বাচন, তাই এই 4% ডিএ দেওয়া হয়েছে। এই সব বিষয়গুলো নিয়ে আমাদের আজকে আলোচনা থাকবে অবশ্যই। সেই বিষয়টি নিয়ে যাদের সঙ্গে আলোচনা করব তাদের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন দুই রাজনৈতিক বিশ্লেষক। জয়দেব ঘর, স্বাগত জানাই আপনাকে। এবং আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তিন রাজনৈতিক দলের ব্যক্তিত্ব। ভারতের জাতীয় কংগ্রেসের মুখপাত্র কেতন জয়সওয়াল, স্বাগত জানাই আপনাকে। ভারতীয় জনতা পার্টির মুখপাত্র জ্যোতি চট্টোপাধ্যায়, স্বাগত জানাই আপনাকে। এবং তৃণমূল কংগ্রেসের যুব নেতা কৌশিক মাঝি, স্বাগত জানাই আপনাকে। আমি পাঁচজনের কাছেই যাব, অবশ্যই 2 মিনিটের আনইন্টারাপ্টেড পর্ব তো অবশ্যই থাকবে, কিন্তু তার আগে একটা ছোট্ট প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি একটু দেখিয়ে নিয়ে আমাদের দর্শকদের সুবিধার জন্য দেখে নেব। শর্ত সাপেক্ষে নবান্ন বাসস্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্নায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ডিএর দাবিতে আগামী 22 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর ধর্নায় বসতে চেয়ে আবেদন জানিয়েছিলেন ডিএ আন্দোলনকারীরা। বৃহস্পতিবার বিচারপতি রাজশেখর মাদ্ধার ইজলাসে এই মামলার শুনানি হয়। আদালতের তরফে জানানো হয়েছে 300 জনের বেশি একসঙ্গে ধর্নামঞ্চে থাকতে পারবেন না। বকেয়া ডিএ সহ একগুচ্ছ দাবিতে সরকারি কর্মীদের যৌথ মঞ্চের ধর্না কর্মসূচি চলছে। শহীদ মিনারে তাঁরা অবস্থান কর্মসূচি করছেন। এবার তাঁরা নবান্নের সামনে ধর্নায় বসতে চাইছেন। প্রথমে নবান্ন কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ, এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হন ডিএ আন্দোলনকারীরা। তারপরে বৃহস্পতিবারই অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। এই অনুমতিতে আপত্তি জানিয়েছে রাজ্য সরকার। বলা হয়, নবান্ন হল রাজ্যের প্রশাসনিক কার্যালয়, তার সামনে ধর্না দেওয়া কিভাবে সম্ভব। বিচারপতি মান্থা বলেন, রেড রোডে র্যালি হচ্ছে, 144 ধারা যেখানে সেখানে কর্মসূচির অনুমতি দিচ্ছেন, তাহলে নবান্নে দিচ্ছেন না কেন? বিচারপতি আরও বলেন, কে বলেছে ধর্না দিয়ে কাজ হয় না? স্কুলের চাকরিপ্রার্থীরা ধর্না দিচ্ছেন, সেখানে সরকারের প্রতিনিধি কথা বলছেন। যদি কাজ না হয় তাহলে এমন করছেন কেন? পাশাপাশি কলকাতা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন ডিএর দাবিতে আন্দোলনকারী সরকারি কর্মীরা। হাই নিউজ নেটওয়ার্ক। সরকারি কর্মচারীরা যারা আন্দোলন করছেন, আন্দোলনকারীরা, তারা স্বাগত জানিয়েছেন হাইকোর্টের রায়কে, কিন্তু 4% ডিএটা তারা মেনে নিতে পারছেন না। যদিও আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে ফারাকের কথা বারবার তোলা হচ্ছে, 40%, 40%, 36% এখন ফারাক রইল, কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন, বলেছেন যে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক, কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয়, রাজ্যে ডিএ ঐচ্ছিক। এই বিষয়টি বলেছেন শুভেন্দু অধিকারী, একটি পোস্ট করেছেন এই ঘটনার পর, এবং তিনি একে ললিপপ আখ্যা দিয়েছেন। এই বিষয়টিকে একটি এক্স হ্যান্ডেলে তার পোস্ট করেছেন এবং সেখানে বলেছেন ললিপপ। যদি তিনি এটাও লিখেছেন যে যদি লোকসভা নির্বাচন না থাকতো তাহলে এই ভিক্ষাটুকু জুটতো না, ঠিক এই রকম বক্তব্যই তিনি রেখেছেন। আমি ঠিক এই জায়গাটা থেকে শুরু করতে চাইছি আজকের এই একদিকে যখন 22 থেকে 24 ডিসেম্বর নবান্ন বাসস্ট্যান্ডে ধর্না করবেন আন্দোলনকারীরা, ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএর ঘোষণা করলেন। ঠিক এই বিষয়টাকে কিভাবে দেখছেন আমি জানতে চাইব। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু করব। 2 মিনিট আনইন্টারাপ্টেড আপনার। না শান্তম, আপনি যেটা বললেন আমি জানতাম না যে কোর্টের রায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ ঘোষণা করেছেন। অর্থাৎ প্রশাসন অনুমতি দেয়নি নবান্নের বাইরে ধর্ণা করার, নবান্নের বাস স্ট্যান্ডে। কোর্ট যখন প্রশাসনের রায়কে, প্রশাসনের সিদ্ধান্তকে উল্টে দিয়েছে, ঠিক যেভাবে ধর্মতলায় যেখানে তৃণমূল র্যালি করে থাকে 21শে জুলাই, সেখানেও তারা সবার অনুমতি দেয়নি প্রশাসন, কোর্টের রায় সভা হয়েছিল, এটা কোর্টের রায় হচ্ছে। তারপরে তিনি যদি দিয়ে থাকেন তাহলে একটাই কনক্লুশনে আসতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন মানুষের এই যে ডিএ নিয়ে মানুষের মধ্যে যে ক্ষোভ সঞ্চারিত হচ্ছে সেটা নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় সঠিকই বলেছেন, ডিএ দেওয়াটা কম্পালসারি নয়, লক্ষ্মীর ভান্ডার দেওয়াটাও কম্পালসারি নয়। লক্ষ্মীর ভান্ডার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, দিন, এটা তো স্বাগত জানাচ্ছে মানুষ। এবং শুভেন্দু অধিকারী সম্ভবত বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা কি 700 টাকা লক্ষ্মীর ভান্ডার দেন, বিজেপি যদি ক্ষমতায় আসে 2000 টাকা তিনি লক্ষ্মীর ভান্ডার দেবেন বলে ঘোষণা করেছেন। লক্ষ্মীর ভান্ডার সবসময় স্বাগত, কিন্তু ডিএ রাজ্যের ক্ষেত্রে ঐচ্ছিক না হওয়া সত্ত্বেও উত্তরপ্রদেশের মতো একটি পিছিয়ে পড়া রাজ্য 46% ডিএ দেয়, আর পশ্চিমবঙ্গ, এগিয়ে থাকা উন্নত পশ্চিমবঙ্গ 4% দিয়ে দেবে, এটাও বোধহয় সরকারি কর্মীদের মেনে নেওয়া মুশকিল। সরকারি কর্মীরা কালকে ভাবতেই পারেন পশ্চিমবঙ্গে যদি ডবল ইঞ্জিনের সরকার আসে তাহলে
তারা 46% না হোক অন্তত 40% ডিএ পাবেন। আজকে যারা চাকরি পায়নি বিভিন্ন দুর্নীতির কারণে, উপযুক্ত প্রার্থী হয়েও, পরীক্ষায় পাশ করেও, টেটে পাশ করেও সেই চাকরি প্রার্থীরাও ভাবতে পারে যদি ডবল ইঞ্জিনের সরকার হয় তাহলে তারা হয়তো চাকরি পাবেন। যে হাজার হাজার বেকার যুবকরা চাকরি পাচ্ছে না পশ্চিমবঙ্গে, তারা ভাবতে পারেন যদি ডবল ইঞ্জিনের সরকার হয় তাহলে বিনিয়োগ আসতে পারে। তারা সমর্থন করুন আর না করুন, মানুষ স্পষ্ট বুঝতে পারছে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন না হলে ডিএ পাওয়া যাবে না কেন্দ্রীয় রেটে। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন না হলে সময় শেষ। সময় শেষ, কিন্তু মানুষ এখনো মানে বলা শেষ করেনি সম্ভবত এই ব্যাপারে। মানুষকে এটা কিন্তু আরো বেশি উৎসাহিত করবে আগামী লোকসভা নির্বাচনে যে শাসক দলের বিরুদ্ধে ভোট দিতে। এটা বুমেরাং হয়ে ফিরে আসতে পারে, কারণ মানুষ অনেকেই বিজেপিকে সমর্থন করেন না, কিন্তু তারা বুঝতে পারছে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে তাদের লাভ। আর তারা বুঝতে পারছে লোকসভাটা হচ্ছে সেমিফাইনাল, ফাইনাল বিধানসভা। যদি ফাইনালে জিততে হয় তাহলে সেমিফাইনালে তৃণমূলকে উৎখাত করাটা খুব জরুরি। 2026 বিধানসভা ভোট অনেকটা দেরি আছে, কিন্তু 2024 লোকসভা নির্বাচন, সেটা অনেকটা ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছে। অত নিশ্চিত হবেন না শান্তম। যদি বিজেপি 35টা পায়, যেটা অমিত শাহ দাবি করছেন, সেটাই বললাম, ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছে 2024, ঠিক সেই জায়গা থেকে। সেটা জানেন না কবে বিধানসভা হবে। বেশ, কিন্তু এই রকম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসিশন, সেটা কি কয়েক মিনিট কিংবা কয়েক ঘন্টার মধ্যে নিয়ে ফেলতে পারেন মুখ্যমন্ত্রী? প্রায় 2400 কোটি টাকা খরচ হবে এই যে 4% ডিএ, সেই প্রশ্নটা কিন্তু আমি আসবো অবশ্যই, ক্রস ডিসকাশনে আসবো। আমি আনইন্টারাপ্টেড পর্বে জয়দেব ঘরের কাছে যাবো 2 মিনিটের জন্য। জয়দেব, রাজ্য সরকার সরকারি কর্মচারীদের প্রতি তাদের পাশে রয়েছে এবং সরকারি কর্মচারীদের দাবি দেওয়া সীমিত সাধ্যের মধ্যে থেকে যখন যতটা সম্ভব নিঃসন্দেহে রাজ্য সরকার করছেন। এবং বাকি বিজেপি শাসিত রাজ্য সরকার যেভাবে কর্মী সংকোচনের পথে হাঁটে, নিয়োগ বন্ধের পথে হাঁটে, বেসরকারীকরণের পথে হাঁটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেরকম কিছুই না করে বরং কর্মী নিয়োগ এবং কর্মীদের প্রতি যে একটা পারিবারিক বন্ধন সেটাকে বারবার চেষ্টা করেন এবং সবসময় সরকার সরকারি কর্মচারীদের প্রতি আস্থাশীল এবং সরকারি কর্মচারীদের সব রকম প্রয়োজনে তাদের পাশে থাকে। সেই জন্য আমরা বারবার দেখেছি যে সরকারি কর্মচারীরাও কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতি বিশ্বাসভাজন এবং তারাও কিন্তু আস্থাশীল। সরকারি কর্মচারী সরকার কি করবে সেটা নিঃসন্দেহে একটা প্রশাসনিক বিষয়, কিন্তু আজকে বিজেপি যেটা করছে সেটা হচ্ছে চারিদিকে ললিপপ দেখাচ্ছে। এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে যারা এতদিন পর্যন্ত কটূক্তি বক্রোক্তি করতো তাদের মুখেই আজকে লক্ষ্মীর ভান্ডারের প্রশংসা শুনছি এবং মহারাষ্ট্র থেকে শুরু করে মধ্যপ্রদেশ থেকে আপনার ছত্তিশগড়, রাজস্থান সর্বত্রই আমাদের লক্ষ্মীর ভান্ডারের ডুপ্লিকেট করতে বাধ্য হয়েছে বিজেপি সরকার। এবং তারা এতদিন বলতো যে রেবড়ি বাটা বা খয়রাতির রাজনীতি, আজকে বিজেপিকেও কিন্তু সেই খয়রাতির রাজনীতিতে আসতে হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস এটাকে খয়রাতির রাজনীতি বলে না, তারা এটাকে সামাজিক প্রকল্প এবং সামাজিক সুরক্ষা হিসেবেই দেখে। সেক্ষেত্রে বিজেপি তৃণমূলের দেখানো পথে হাঁটছে। এক্ষেত্রে বাহবা যে তৃণমূলের দেখানো পথেই বিজেপিকে আগামী দিনে দেশ চালাতে হবে এবং সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসই প্রথম চালিকা শক্তি যারা বিজেপিকে বাধ্য করেছে যে গণতন্ত্র এবং সংসদীয় রীতিনীতিকে মেনে চলার জন্য, যার জন্য প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকেই আজকে তৃণমূল কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে নির্মাণ করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে আজকে আমরা বলতেই পারি যে সংসদে গণতন্ত্র রক্ষা, দেশে গণতন্ত্র রক্ষা এবং সরকারি কর্মচারীদের উন্নয়ন সর্বত্রই তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকারের দেখানো পথেই বিজেপিকে আগামী দিনে হাঁটতে হবে। আমি আসবো অবশ্যই ক্রস ডিসকাশন পর্বে। কেতন জয়সওয়ালের কাছে যাবো 2 মিনিটের জন্য। আচ্ছা, আমিও 2 মিনিটই পাবো? মানে এখানে ধরুন না, তৃণমূলের 2 জন আছেন, বিজেপির 2 জন আছেন, আমি তো একা। যাই হোক, সবাইকে শুভ সন্ধ্যা। দেখুন, যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছে, প্রথমে যে আপনি যদি সংসদ বা দিল্লি থেকে যদি শুরু করি, না আমরা এখন একটু প্রাথমিকভাবে ডিএ বিষয়টা নিয়ে, রাজ্যের 4% হারে ডিএটা নিয়ে রয়েছে। দেখুন, এই যে ডিএ নিয়ে তো বলা যা আছে, দেখুন এই যতদিন ধরে আন্দোলনটা চলছে বা যতদিন ধরে মামলাটা চলছে বা এই দাবি দাবাটা যতদিন ধরে চলছে, এই সময়কালীন আমরা দেখেছি যে সরকার বা মুখ্যমন্ত্রী যারা ডিএ প্রার্থী, যারা
ওনারই সরকারের যে প্রকল্পগুলো সেটাকে বাস্তবায়িত করছেন, সেটাকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। তাদেরকে কোনো সময় চোর গুন্ডা বলেছেন, ডাকাত বলেছেন, কোনো সময় ঘেউ ঘেউ না করতে বলেছেন। তো ওই কথার সাথে যদি এই জয়দীপ দার একটু আগে যিনি বলছিলেন পরিবারের মতো মনে করেন, কিন্তু এই কথাটা মিলছে না। ঠিক তেমনই আবার এই যে ধর্ণা নিয়ে বা কোন পলিটিক্যাল প্রোগ্রাম নিয়ে যে কথাগুলো হচ্ছিল, দেখুন এই পশ্চিমবঙ্গ, ধরুন আমরা দিল্লি আবার একটু কম্পেয়ার করে দেখছি যে ওই দিল্লির শাসক দল অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে শাসক দল চালাচ্ছে আর রাজ্য সরকার যে শাসক দল চালাচ্ছে তার মধ্যে কিন্তু অনেকগুলোই আমরা সিমিলারিটিস খুঁজে পাবো। যেমন বিরোধীদেরকে যারা বলতে দেবে না বা বিরোধীদের কণ্ঠরোধ করার যে একটা প্রবণতা আছে সেটা কিন্তু দুজনেই সমান। দেখুন সেখানে পার্লামেন্টে বলতে দিচ্ছে না, এখানে একটা পলিটিক্যাল প্রোগ্রাম করতে গেলে আপনাকে কোর্টে না গিয়ে উপায় নেই। সে বিজেপি হোক সিপিএম হোক, বিজেপির সাথে আমরা হাজার এক রাজনৈতিক ফারাক আছে, ছিল, আছে, থাকবে, কিন্তু ওদের সভা করতে দিবে না ওই জায়গায়। বা যারা ডিএ প্রার্থী তাদেরকে ওই নবান্ন কাছাকাছি বসতে দেবে না। নবান্ন তো কারোর মানে পৈতৃক সম্পত্তি হতে পারে না, তো জনগণের টাকায় চলে। তো সেখানে ধর্ণা দিতে কি অসুবিধা? সরকারি কর্মচারীরা তো মানে ওরা মুখ্যমন্ত্রী বলে থাকেন তাদেরকে চোর ডাকাত বা ঘেউ ঘেউ না করতে, অর্থাৎ পশুর সাথে তার তুলনা করেন, কিন্তু তারা তো আদতে ভদ্রলোক যারা খুব শিক্ষিত কোয়ালিফাইড লোকেই তো সরকারি চাকরিটা পায়। মানে যদিও তারা আগে, এখন তো সে বলা যায় না যে মানে একেবারে আপনি কোয়ালিফাইড হলেই যে পাবেন। আপনি তৃণমূলকে কোয়ালিফাইড করলেই কিন্তু সরকারি চাকরি পেয়েছে। আমি তো দেখি যে খালি সাদা সিট দিয়েও চাকরি হচ্ছে। তো সময় শেষ। সরকার নিয়োগ নিয়ে বলা যাবে পারবে না, কিন্তু ব্যাপারটা তো এইরকমই। তো এটা আমরা ভালো চোখে দেখছি না যে 4% যে বাড়ানো হয়েছে সেটা দুটো ফ্যাক্টরই কাজ করেছে। একটা যে সামনে ভোট আছে সে ফ্যাক্টরও কাজ করছে, আর সেকেন্ড হচ্ছে যে এতদিন ধরে ধর্ণা চলছে আর যেটা সরকারের আরো কাছে গেল অর্থাৎ নবান্নের কাছে গেল, সেখানে বাড়লো। কাল যদি কালীঘাটে ধর্ণা করবেন আরো কিছু বাড়বে, ক্যামাক্সিটে করলে আরো কিছু বাড়তে পারে। বেশ, এতদিন পর্যন্ত 6% হারে ডিএ পেতেন সরকারি কর্মচারীরা, রাজ্য সরকারি কর্মচারীরা। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা 2024-এর 1 জানুয়ারি থেকে আরও 4% অর্থাৎ 10% হারে ডিএ পাবেন। আমি কৌশিকের কৌশিকের মুখে অনেক উত্তর চলে এসেছে। আমার মনে হয় কৌশিককেই বোধহয় 4 মিনিট দেওয়া উচিত, কিন্তু কৌশিকের কাছে যাব না, আমি আগে জ্যোতির কাছে যাব। জ্যোতি চট্টোপাধ্যায়, তার বক্তব্যটাও শুনে নেব, তারপর কৌশিক মাঝির কাছে আসছি। জ্যোতি, 2 মিনিট আপনার। না দেখুন, বিষয়টা হচ্ছে মানে যে সরকারের দিয়ে দেওয়ার অধিকার নেই সেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। কথাটা জ্যোতি চট্টোপাধ্যায় বলছে না, কথাটা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 2009 সালে ডিএর মঞ্চে দাঁড়িয়ে। তো সুতরাং ওনার যে কথা আর ওনার যে কার্যক্ষেত্রে রূপায়ণ করা, দুটোর মধ্যে হেল এন্ড হেভেন ডিফারেন্স আছে। তার একটা উদাহরণ আমি তুলে ধরলাম। উনি যে ওনার সবসময় যে ভোট সর্বস্ব রাজনীতি এবং মানুষকে যে বোকা বানানো, একটা আমি প্রতিশ্রুতি দেব, সেই প্রতিশ্রুতিটাকে আমি ভঙ্গ করব, এটার নাম বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি জানেন যে এই একই ক্ষেত্রে 56,000 কলকারখানা আমরা খুলবো, 27 নম্বর পৃষ্ঠা 2011 সালের ম্যানিফেস্টো তৃণমূল কংগ্রেস। 56,000 কোথায় কলকারখানা খোলা হলো আমরা জানা নেই, কেউ দেখতে পাচ্ছি না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি ভঙ্গের একটা প্রকৃষ্ট উদাহরণ, এটা পরিষ্কার। আর 2019 সালে যখন রোপা 2019 আসে, সেই রোপা 2019 সালে এই যে ডিএর কলামটাই উনি তুলে দেন, অর্থাৎ ডিএ বলে কোনো শব্দ উনি ওখানে অ্যাড করেননি। এবং দেখবেন কখন কখন উনি ডিএ ঘোষণা করেন। 2022 সালে, মানে 22 সালের এই সময়ে, অর্থাৎ 22 সালের আপনার ডিসেম্বরে ডিএ ঘোষণা হয়েছিল, উত্তর হচ্ছে না। 21 সালের এরকম সময়ে ডিএ ঘোষণা হয়েছিল, উত্তর হচ্ছে না। 2020 সালের এরকম সময়ে ডিএ ঘোষণা হয়েছিল, উত্তর হচ্ছে হ্যাঁ। আমি এই বছরগুলো কেন বললাম? এই বছরগুলো বলার কারণ হচ্ছে 2021 সালে নির্বাচন ছিল এপ্রিল মাসে, এপ্রিল মে মাসে। 2020 সালের ডিসেম্বরে উনি ডিএ ঘোষণা করেছিলেন 3%। তারপরে আপনার 2022 সালে কোনো ডিএ নেই। 2023 সালে যেহেতু 24 সালে নির্বাচন আসছে। হ্যাঁ জ্যোতি, না আমরা বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হলাম। যোগাযোগ পুনঃস্থাপিত হলে হয়তো আবার বাকি কথাটা শোনা যাবে। আমি তার আগে চলে যাব কৌশিকের কাছে। এই মুহূর্তে অবশ্যই যে অবস্থাটায় দাঁড়িয়ে রয়েছে সেই অবস্থাটায় আমি একটুখানি জানিয়ে দেব যে বিভিন্ন
কর্মচারী সংগঠন রাজ্য সরকারের তারা কি বলছেন? সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলনের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 জানুয়ারি থেকে 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করলেও আমাদের কর্মসূচি বহাল থাকবে, আমরা ভিক্ষা চাই। মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ হ্যাঁ, করেন হচ্ছে জ্যোতি। রাজ্য সরকারি কর্মচারীরা। সুতরাং হ্যালো, হ্যাঁ জ্যোতি শুনতে পাচ্ছি। সুতরাং এই যে 10 সেকেন্ড বিষয়টা বাকি। মানে Right. মানুষকে বঞ্চিত করা, হ্যাঁ মানুষকে বঞ্চিত করা, অর্থাৎ মানুষকে যারা সাহায্য করবে, মানুষের জন্য যারা কাজ করবে, মানুষের জন্য যারা লাস্ট মাইল ডেলিভারি পৌঁছে দেবে, তাদেরকে আটকে দাও। আর তাদেরকে আটকে দিয়ে কি করো? তাদেরকে আটকে দিয়ে অ্যাপিসমেন্ট পলিটিক্স করো, তোষণবাদী রাজনীতি করো, আপনার ইমামদেরকে ভাতা দাও এবং আপনার হচ্ছে এই যে ক্লাবগুলোকে শেষ। টাকা দাও, যাতে কিনা কি হয় ক্লাবগুলোকে টাকা দিয়ে ভোট নিজের দিকে করা যায়। ওনার সবসময় হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গ এবং ভোট সর্বস্ব রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বৈশিষ্ট্য। বেশ, এই যে আমি আসবো আবার আসবো এই আবার নিয়ে জ্যোতি। আজকে বলুন তো আসামের মতো একটা, আবার আসবো, আমি ক্রস ডিসকাশন পর্বে অবশ্যই আমি একটু আসবো। বলি আসামের 2 মতো মিনিট একটা ছোট শেষ রাজ্য, হয়ে গেছে। আমি কৌশিকের কাছে যাবো। কৌশিক মাঝি, আপনার নির্ধারিত 2 মিনিট। সকলকেই শুভ সন্ধ্যা জানাই হাই নিউজের সকল দর্শক বন্ধুদেরকে এবং যারা আজকের প্যানেলে রয়েছেন তাদের সকলকে। অনেকেই বললেন দ্বিচারিতা করেছেন, অনেকেই বললেন কথা দিয়ে কথা রাখতে পারেননি। আমার মনে হয় দ্বিচারিতা বা কথা দিয়ে কথা যদি না রাখতে পারতেন তাহলে পরপর 3 বার পশ্চিমবঙ্গের মানুষ, এত সংখ্যক মানুষ, এত বেশি সংখ্যক সিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ভোট দিয়ে জেতাতেন না। নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করে দেখাতে পারছেন বলেই পশ্চিমবাংলার মানুষ পরপর 3টি বিধানসভার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছেন। যদি ধরে নেওয়া যায় যে 2011 সালে বামেদের হারানোর একটা ব্যাপার ছিল, তো 2016 সালে তো বাম কংগ্রেস জোট করে পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারানোর চেষ্টা করেছিল, পারেনি। এবং তার পরবর্তীকালে বিজেপি এখানে শক্তিধর হয়ে ওঠার পরে 2019 সালে 18টা সিট পাওয়ার পরে তারাও তো সমানে সমানে টক্কর দেওয়ার চেষ্টা করেছিল 2021-এর বিধানসভা নির্বাচনে, পারেনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে। ওই একজনের কাছে, একটা মুখের কাছে এই রাজ্যের সমস্ত বিরোধীরা ধরাশায়ী। তার কারণ হলো একটাই, এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি ওই মুখ্যমন্ত্রীর আসনে বসে রাজ্যের প্রতিটি মানুষকে সমান চোখে দেখেন। হয়তো রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ নিয়ে ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, কিন্তু সেটা সমস্ত স্তরে রাজ্য স্তরের কর্মচারীদের মধ্যেই যে সেই ক্ষোভ বিক্ষোভ রয়েছে এটা কিন্তু নয়। রাজ্য সরকারি কর্মচারীদের একটা অংশই আছে যারা এই ডিএ নিয়ে রাজনীতি করা নিয়ে সারা বছরটা কাটিয়ে দেন এবং তাদের কাজই হলো এই ডিএ আন্দোলন করা। তারা আর অন্য কোনো তাদের কাজকর্ম আছে বলে আমার মনে হয় না। যাই হোক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চেষ্টা করেছেন তার যেটা ক্ষমতা, তার ক্ষমতার মধ্যে তিনি যেটা করতে পারবেন তিনি সেটাই ঘোষণা করেছেন এবং এটাকে সমস্ত রাজনৈতিক দলকে সাধুবাদ জানানো উচিত। তার কারণ রাজ্য সরকারি কর্মচারীদের উপরে যারা উদ্বেগ উৎকণ্ঠা এত প্রকাশ করেন তারা তো এখন তো মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগটা নিয়েছেন, আজকে যে 4% ডিএ ঘোষণা করেছেন, এটাকে সাধুবাদ জানানো উচিত। আসলে এই রাজ্যের বিরোধীরা কোনো সময় মমতা বন্দ্যোপাধ্যায় কোনো উদ্যোগকে সাধু উদ্যোগ বলে ঘোষণা নিতে পারেন না, মনে মনে মেনে নিতে পারেন না। তার কারণ হলো তাদের কাজই হলো বিরোধিতা করা। মমতা বন্দ্যোপাধ্যায় যাই করুক সেটারই বিরোধিতা করা। এই বিরোধিতা যত করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তত শক্তিশালী হবে এবং আগামী নির্বাচনগুলোতে আপনারা দেখে দেবেন এই বঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তা অন্য দলের প্রত্যেকটা আসন এবং ভোটের পার্সেন্টেজে কতটা পার্থক্য থাকে। অবশ্যই আমি ক্রস ডিসকাশনে আসবো, খুব সংক্ষিপ্ত ক্রস ডিসকাশন, কিন্তু হ্যাঁ নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় হাত তুলেছেন। আমি কতগুলো প্রশ্ন একটুখানি রাখছি ক্রস ডিসকাশনে ঢোকবার আগে। সেটা হচ্ছে সামনে লোকসভা ভোট, তাই কি এই সিদ্ধান্ত? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে যে দুম করে চট করে নেওয়া কোনো একটা সিদ্ধান্ত, যে যেদিনকে হাইকোর্টের এই রায়টা বেরোলো সেদিনকেই এই সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্য সরকারের তরফ থেকে, এরকমটা কি হতে পারে যে 2400 কোটি টাকা বিশাল একটা অ্যামাউন্ট সেটা দুম করে ডিসবার্স করে দেওয়ার মতন সিদ্ধান্ত কি নেওয়া যায়? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন যেটা কৌশিক এইমাত্র তুললেন, যে ভোটমুখী যদি সিদ্ধান্ত হয় তাহলে এতদিন পর্যন্ত তো এই ডিএ এর কথা ঘোষণা করা হয়নি, 4% ডিএ এর কথা ঘোষণা করা হয়নি, তাহলে তৃণমূল কংগ্রেস এতগুলো ভোটে জিতলো কি করে? এটাও একটা প্রশ্ন। আমি সেই সমস্ত প্রশ্নই রাখছি একটু। নীলাদ্রি। না, আমি হাত তুলতাম না শান্তম। কৌশিকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার কিছু প্রশ্ন আমার মনেও জেগেছে, তাই হাতটা তুললাম। প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করছি কোনো বক্তব্য না রেখে। কৌশিকের বক্তব্য হচ্ছে 2011-এর পর 16 সালে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন, অর্থাৎ তিনি ভালো কাজ করেছেন। সেটা যদি যুক্তি হয় তাহলে 2014-এর পর 2019-এও নরেন্দ্র মোদী জিতেছেন, অর্থাৎ তিনি ভালো কাজ করেছেন কৌশিকের যুক্তি অনুযায়ী। তৃতীয়ত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আবার 2021-এ জিতেছেন, নরেন্দ্র মোদী যে 2024-এ জিততে চলেছেন, 3 রাজ্যের ফলাফল থেকে এটা খুব স্পষ্ট হয়ে
গেছে। স্বয়ং কৌশিকের যুক্তি যদি আমি ধরে চলি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নরেন্দ্র মোদীও খুব ভালো কাজ করছেন, কৌশিক মেনে নিল কার্যত। ভোটের ফলটাই যদি শেষ কথা কৌশিক, হয়। কৌশিক। দু বেশ, নম্বর বেশ, কথা হচ্ছে, হ্যাঁ, দু নম্বর বলুন, কথা হচ্ছে, বলুন। আমার খুব বেসিক প্রশ্ন, নিশ্চয়ই 10% স্বাগত, কিন্তু প্রশ্নটা হচ্ছে উত্তরপ্রদেশ যেখানে 46% দিচ্ছে, যেখানে দিয়ে দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন মাত্র 10% পাবেন? দ্বিতীয়ত, উত্তরপ্রদেশে কিন্তু পেট্রোলের দাম 10 টাকা পার লিটার কম পশ্চিমবঙ্গের থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ কেন 10 টাকা পার লিটার অতিরিক্ত টাকা দেবেন পেট্রোলের জন্য, যেখানে উত্তরপ্রদেশের তুলনায়? তৃতীয়ত প্রশ্ন হচ্ছে, যেখানে বিজেপি বলছে 2000 টাকা লক্ষ্মীর ভান্ডার প্রতি পরিবারকে দেবে, তৃণমূল কেন 500 টাকা দিয়ে তাদের অপমান করছে? কেন লক্ষ্মীর ভান্ডারের অ্যামাউন্টটা বাড়াচ্ছে না? কৌশিক অবশ্য বলেছেন সাধ্যের মধ্যে। যাই হোক, আমি কৌশিকের কাছ থেকে শুনবো। হ্যাঁ, আসছি, কেতন জ্যোতি আসছি। প্রথমেই উত্তর দিই নরেন্দ্র মোদী এত ভালো কাজ করছেন যখন 2019 সালে জিতবার পরে 2021 সালে নরেন্দ্র মোদীকেই সামনে রেখে পশ্চিমবঙ্গের বিধানসভার ভোটে বিজেপি লড়েছিল, তাহলে পশ্চিমবঙ্গের বিজেপি কেন জিততে পারলো না, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন জেতালো? এটা নীলাদ্রিদার কাছে প্রশ্ন। এবার সেকেন্ডলি হলো যে নীলাদ্রিদা বলল যে পশ্চিমবঙ্গের এই যে ডিএতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরপ্রদেশকে সঙ্গে উনি তুলনা টানলেন। উত্তরপ্রদেশে কটা সামাজিক প্রকল্প চলে? উত্তরপ্রদেশের সাধারণ মানুষদের নিয়ে তো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী চিন্তিত নয়। দ্বিতীয়ত, ওখানে ডবল ইঞ্জিনের সরকার, ওখানে 100 দিনের মানুষের টাকা আটকে রাখা হয় না, ওখানে প্রত্যেকটা প্রকল্পে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারেরকে মানে না চাইলেও দিয়ে দেবে টাকা। এখানে তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে এখানে কেন্দ্র সরকার তো রাজ্য সরকারকে সহযোগিতা করে না, উল্টে এই রাজ্যের বিজেপি সবসময় চেষ্টা করে কেন্দ্র সরকারের টাকা যাতে রাজ্যের জন্য আটকে রাখা হয়। তো এই সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় একটা বাচ্চার জন্ম থেকে একটা প্রাপ্তবয়স্ক মানুষের মৃত্যু পর্যন্ত এখানে প্রকল্প রেখেছে, সরকারি প্রকল্প। সেখানে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধা পায়। এটা উত্তরপ্রদেশের সরকারের দেওয়ার ক্ষমতা নেই। এটাই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাকি প্রত্যেকটা সরকারের, বিজেপি পরিচালিত এই ডবল ইঞ্জিনের সরকারগুলোর পার্থক্য। এবং আগামী দিনে নীলাদ্রিদা আমাকে বলে রাখি যে 2019-এর লোকসভা নির্বাচনের প্রেক্ষাপট আর 2024 সালের লোকসভা নির্বাচনের প্রেক্ষাপট এক নয়। আপনি যদি মনে করে থাকেন যে এই 3 রাজ্যে বিজেপি জিতেছে বলেই সারা ভারতবর্ষে বিজেপি 2024 সালে আবার জিতে যাবে, তাহলে আপনার এটাও মনে রাখা উচিত 2018 সালে কিন্তু ওই 3 রাজ্যে বিজেপি হেরেছিল, 2019 সালে কিন্তু বিজেপি জিতেছিল। তাই উল্টো ফলটা বিধানসভা লোকসভা নির্বাচন আলাদা প্রেক্ষিতে হয়। নির্বাচন এবং বিধানসভা এবং আলাদা প্রেক্ষিতে হয়। আশা করতেই পারেন। আমি কৌশিককে ধন্যবাদ জানাই। না, আমি বলছি না, আমি কৌশিককে ধন্যবাদ জানাই, স্বীকার করে নিল যদি ডবল ইঞ্জিনের সরকার আসে, ডবল ইঞ্জিনের সরকার তো খুব ভালো কাজ হারে করছে, বিয়ে পাবে। যেটা আসামে গেলে ভালো। বেশ আমি জ্যোতির কাছে যাব। জ্যোতি চট্টোপাধ্যায়। ঠিক আছে, সেখানে কিভাবে ডবল ইঞ্জিনের সরকারে চলা সময় কিভাবে কি রকম দুর্নীতি হচ্ছে? কৌশিকের যুক্তি অনুযায়ী 2019-এ যে 34 থেকে 22-এ তৃণমূল নেমে এসেছিল, সেটা খারাপ পারফরমেন্সের জন্য, কারণ নির্বাচনের ফল বলছে তৃণমূলের আসন 34 থেকে 22 হয়েছিল। লোকসভার কথা বলছি, আমি বিধানসভার সাথে তুলনা করছি না। অর্থাৎ তৃণমূলকে নিয়ে মানুষ খুশি ছিল। 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত কেন্দ্র সরকারের কোনো পারফরমেন্সে তো তৃণমূল কংগ্রেস শরিক ছিল না। সেখানে তো কেন্দ্র সরকারের কোনো পারফরমেন্স, সেখানে তো কেন্দ্র সরকারের শরিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস ছিল না। বেশ, জ্যোতি কি বলছেন? আমি বিজেপি মুখপাত্রের কাছে। বেশ, আমি বিজেপি এই সারা ভারতবর্ষে ধর্মীয় মেরুকরণের বিভাজনের করেছিল নরেন্দ্র মোদী সরকার, সেটা পশ্চিমবঙ্গে বেশ কৌশিকের বক্তব্যের প্রেক্ষিতে আমি জ্যোতি চট্টোপাধ্যায়ের কাছে যাব। বেশ আমি বিজেপি মুখপাত্রের বক্তব্য শুনবো। বিজেপি মুখপাত্রের বক্তব্য শুনবো। ওকে, বেশ আসছি আবার। না, একটু কৌশিক বাবু বললেন যে ভোটে জিতবে, মানে ভোটে জিতছে, সুতরাং উনি জাস্টিফিকেশন দিয়ে দিলেন। দেখুন, এই যে তাহলে যে কারণের জন্য ওনারা শহীদ দিবস পালন করেন, ওই যে 1993 সালের যে ঘটনা, ওই দিন যে ঘটনা ঘটিয়েছিল সিপিএম, তো তারপরে তো লাগাতার সিপিএম একের পর এক ইলেকশন জিতেছে। তাহলে কি আমি সেটা জাস্টিফিকেশন হিসেবে মেনে নিতে পারি যে সিপিএম ওই কাজটা ভালো কাজ করেছিল বলে একের পর এক ইলেকশনে জিতেছে? সুতরাং একটা ঘটনাকে কেন্দ্র করে আমি অন্য ঘটনাকে জাস্টিফিকেশন হিসেবে ধরে যে সরকার ভালো কাজ করেছে বলে আমার মানে জিতছে, এটা কিন্তু হয় না। দ্বিতীয় বিষয়, অনেকগুলো ফ্যাক্টরস কাজ করে। দ্বিতীয় দাঙ্গা করবার পরেও একটার পর একটা নির্বাচন জিতেছেন, তাই বলে কি গুজরাটের দাঙ্গাটা ঠিক ছিল? আচ্ছা, বলুন জ্যোতি। হ্যাঁ, তাহলে একই যুক্তিতে একটার পর একটা দুর্নীতি করার জ্যোতি চট্টোপাধ্যায়ের বক্তব্যটা শেষ হতে দেবো। প্রমাণিত হয়। হ্যাঁ, জ্যোতি
কন্টিনিউ প্লিজ, নরেন্দ্র মোদী দাঙ্গা কন্টিনিউ করুন, কোর্টে আমাকে বিরতিতে যেতে হবে, কন্টিনিউ করুন। দুর্নীতির অভিযোগ হলে দুর্নীতি প্রমাণিত হয় যায় না। বেশ, নীলাদ্রি একটা দুর্নীতি নীলাদ্রি কৌশিক এক মিনিট, প্রমাণিত দুর্নীতি একটা কোর্টে প্রমাণ হয়েছে এরকম দুর্নীতির নাম বলুন তো। নীলাদ্রি কৌশিক এক মিনিট, নীলাদ্রিদা, আপনাকে প্রশ্ন করছি, একটা দুর্নীতি কোর্টে প্রমাণিত হয়েছে, সেই দুর্নীতির নাম বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় জামানা চুরি সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন, আপনি স্বীকার করে দিলেন না। আমি জ্যোতি চট্টোপাধ্যায়ের কাছে যাবো। বলি হ্যাঁ জ্যোতি, শেষ করুন। আচ্ছা, আরেকটা উনি বললেন যে 100 দিন টাকা আসছে না, আবার যোজনার টাকা আসছে না, ওই জন্য দিয়ে দিতে পারছে না নাকি সরকার। দেখুন, ওনাকে আমি স্ট্রিক্টলি জানিয়ে রাখি, ওনাকে জেনে রাখা প্রয়োজন, তৃণমূল কংগ্রেস এই যে বিভ্রান্তিগুলো ছড়ায় মার্কেটে বা মানুষের কাছে, এগুলো সম্পূর্ণভাবে বিভ্রান্তিমূলক প্রচার। 14 ফিনান্স কমিশনের টাকা দেওয়া হয়, যে টাকা থেকে আপনার ডিএ টাকা দেওয়া হয়। 14 ফিনান্স কমিশনের টাকা সহযোগিতার প্রশ্ন বলেছি, আমি বলেছি না 100 দিনের টাকা বা 100 দিনের টাকা দিচ্ছে না বলে বা আবাস যোজনার টাকা দিচ্ছে না বলে দিয়ে দিতে পারছে না, এটা বলছি না। আমি বলছি সহযোগিতার প্রশ্নে কেন্দ্রের সরকার রাজ্য সরকারকে কোথায় সহযোগিতা করছে? সব জায়গাতেই তো প্রতিবন্ধকতা। এত মানে হ্যাঁ জ্যোতি বলুন, ক্রস ডিসকাশন তো বলুন, ধৈর্য নেই মানে ডিসকাশন দাদা বলুন জ্যোতি, আর উনি বলছেন আপনি বললে আমি জ্যোতি বলুন, বলুন বলুন, জ্যোতি বলুন, চুরিতে সহযোগিতা করছেন না। মানে ঘাড়ের পরে লাভ মেরে পড়ো। জ্যোতি বলুন, জ্যোতি শেষ করুন। ঘাড়ের পরে লাভ মেরে পড়ছে। আর তৃতীয় বিষয় হচ্ছে, উনি বললেন যে কোথাও প্রমাণিত হয়নি। পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে যদি যে 50 কোটি টাকা না 60 কোটি টাকা পাওয়া গেছে, ওটা যদি রাজ্য সরকার পুলিশ উদ্ধার করতো, তাহলে আমরা বলতে পারতাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছা রয়েছে। যেখানে ইডি কে এসে উদ্ধার করতে হচ্ছে, এখানে তো প্রমাণিত হয়েছে এটা মানি ট্রায়াল এস্টাবলিশ, চুরি হয়েছে। 550 কোটি টাকা বান্ধবীর খাটের নিচে থেকে পাওয়া যাচ্ছে, আর রাজ্য সরকার পুলিশ প্রমাণিত হোক আগে। আদালতে রয়েছে, আদালতে 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 রাইট 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 কেস মামলা আদালতে রয়েছে, মামলা আদালতে রয়েছে। সুতরাং সেই বিষয়ে একেবারে প্রমাণিত বলে দেখে দেওয়াটা, ওই স্ট্যাম্প দেওয়াটা, ওইটার কথাই বোধহয় বলছেন, আমি জানি না। যাই হোক, কেতন জয়সওয়ালের বক্তব্যটা শুনবো। কেতন, 50 কোটি টাকা কোথা দিয়ে পাওয়া গেল? আমি কেতন 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 শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মানে পার্থ চোর নয়, আজকে কৌশিক বলছে পার্থ চোর নয়। প্লিজ নীলাদ্রি, শুনে কেতন গেছি, জয়সওয়াল, হ্যাঁ শুনে গেছি। শুনছেন শুনছেন। দেখুন, ব্যাপারটা এই যে কথা আছে না, দ্য ফ্লোর বিলংস টু দি অপোজিশন। তো এখানে দেখুন, শাসক দলের পক্ষে দুজন বলছেন, কেন্দ্রীয় সরকারের শাসক দলের পক্ষে দুজন বলছেন, রাজ্য সরকারের পক্ষে দুজন বলছেন। আমি চুপচাপ শুনে যাচ্ছি। যাই হোক, আপনারও উচিত ছিল আমাকে একটু বেশি সময় দেওয়া। যাই হোক, এই দেখুন, এই যা মানে যে 2 মিনিট আনইন্টারাপ্টেড পরে যে কথাগুলো ডিসকাশন হতো, সেখানে একটাই কথা শুধু, সে তৃণমূলের প্রতিনিধি হোক বা বিজেপির প্রতিনিধি হোক, একটাই কথা, সেটা হচ্ছে ভোট। ভোট, নির্বাচন, কে জিতেছে কে হেরেছে, এর ছাড়া এদের বাইরে কোনো মাথা ব্যথা নেই। এটাই তো প্রমাণ হচ্ছে। মানুষ নিয়ে কেউ একটা কথা বলে না। আচ্ছা, এবার আমি বলি, মানে এরা একটা ন্যারেটিভ সেট করে দিতে চাইছে এই উভয় দল মিলে, বিজেপি, যে ভোটে জিতে গেলে যে কোনো এনো কেন প্রকারেনো, ভোটে জিতে গেলেই মানে 7 খুন মাপ, মোদিজির সব দুর্নীতি মাপ, এদিকে বেকারত্ব এত মানুষকে নিয়ে কথা বলে, তাই পশ্চিমবঙ্গে তোমরা বিধানসভায় শুনবো। তোমার কথা সময় বলেছি, শূন্যর পায়ে গিয়ে পড়তে হচ্ছে কেন? 95 গিয়ে ঝাঁপ দিতে হচ্ছে কেন? কথা বলার সময় কিন্তু ইন্টারাপ্ট করবেন। আমি ভদ্রভাবে ভদ্রতা বজায় রেখে তোমার কথা বলুন বলুন শুনেছি। বলুন বলুন কেতন বলুন। ঠিক আছে, আচ্ছা, এবার যদি রাজা একটা উদাহরণ দিচ্ছিল যে মানে ওই কোন সালে এই সময় নাকি ডিএ ঘোষণা করা হয়েছে, মানে দেখানোর জন্য যে এটা ভোট ওরিয়েন্টেড কিনা। আচ্ছা, 19 সালে এটা বলা হয় কি, ঘোষণা করা হয়। আমি হঠাৎ করে না আমার একটা কথা মনে পড়লো, যে আমি একটু জিজ্ঞেস করি জ্যোতিরাকেই, যে বলুন তো 2017 সালে নেতাজির জন্মদিনে এই আমাদের কলকাতায় এত বড় একটা ইভেন্ট হয়েছিল কি হয়নি? 18 সালে ইভেন্টটা হয়েছিল কি হয়নি? 19 সালে আবার নেতাজির একটা জন্মদিবস নিয়ে একটা বড় একটা অনুষ্ঠান হয়েছিল। তারপর সেটা আবার 2020-তে হয়েছিল কি হয়নি? হয়নি তো। মানে নেতাজিকে, যে নেতাজির যে বাঙালির যে নেতাজির প্রতি আবেগ আছে, সেটাকে ইনক্যাশ করার জন্য দিল্লি থেকে মোদি গিয়ে সেখানে একটা ইভেন্ট করে দিয়ে গেলেন। তারপরে বছর নেতাজিকে ভুলে গেলেন। তো আপনারা তো ভোট ওরিয়েন্টেড কাজ করছেন। তো এখানে তৃণমূল কি বিজেপিকে বলবে, বিজেপি কি তৃণমূলকে বলছে? এরা উভয় পক্ষই মোটামুটি এদের ন্যারেটিভ এক, যে ভোটে কোন রকম জিতে গেলে 7 খুন মাপ। মোটামুটি এদের যে মানে যে গণতন্ত্রতে যারা বিশ্বাসী নয়, এই ব্যাপারটাকেও ওরা মোটামুটি এক। এই যে দেখবেন না, কেউ সিবিআই দেখিয়ে দেয়, কেউ সিআইডি দেখিয়ে দেয়, মানে বিরোধ করলেই বিরোধীদের কণ্ঠরোধ করা হবে। তো এই যে এখানে দেখুন না, আমি বলতে যাচ্ছি মাঝখানে তৃণমূল প্রতিনিধি আমার কথা বলতে দিচ্ছে না, বলছে শূন্য। আরে ভাই, শূন্য আছে তো বলো না যে শূন্যর সাথে লড়বো না। ওই শূন্যর সাথে পায়ে কেন ধরতে যাচ্ছ, দিল্লি ধর্ণা দিচ্ছ? ওই পচাটা দিল্লির দল আমাদেরকে ডাকছে। আরে রাহুল গান্ধী ভোর 6টায় বাথরুম গেছে, তার বাথরুমের সামনে গিয়ে ভাইপো বসে আছে ভোর 6টার সময়। দেখেছে বলেই গেছে, ভোর 6টার সময় দেখেছে বলেই গেছে। দেখেছে বলেছে।
ডেকেছে বলেই গেছে, নাহলে মমতা বন্দ্যোপাধ্যায় খেয়ে দিয়ে কাজ করে যায় না। কেন কংগ্রেস তো আরে বাবা, তোমার তো ভালো ডোবা, এখানে শূন্য হচ্ছে কেন? রাহুল গান্ধীকে নিয়ে এসে প্রচার করে কটা আসন পাবে পশ্চিমবঙ্গে? একটু প্রচার করে দেখাও না ভাই। আরে তোমরা ব্যালট অনেক বড় বড় দাঁড়াও, দাঁড়াও, কথা দাঁড়াও, দাঁড়াও, বলে কেতন, দেখো, কেতন, কেতন এবং কেতন এবং কৌশিক, কেতন এবং কৌশিক, কেতন, কেতন, কৌশিক, কেতন, কৌশিক, কেতন, কৌশিক, কেতন, কৌশিক, কংগ্রেস করার অপরাধে কেতন, হাতের কৌশিক, কবজি কেটে কেতন, নিয়ে কৌশিক, তাদের এখানে জোট করে এখানে তোমরা তোমরা বড় তোমরা বড় কথা বলো। টিভিতে বসে ঝগড়া করছো, কেতন এবং কৌশিক, কেতন, কৌশিক, কেতন, 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 তোমরা টিভিতে বসে ঝগড়া করছো, আর শুধুমাত্র চা আর বিস্কুট ছিল, অবশ্য সিঙ্গাড়া ছিল না সেদিনকের বৈঠকে, অর্থাৎ গত পরশুর বৈঠকে। সেই বৈঠকটাতে থেকে কিন্তু সিদ্ধান্ত হয়ে গেছে, সিদ্ধান্ত কিন্তু হয়ে গেছে মোটামুটি ভাবে সিদ্ধান্ত হয়ে গিয়েছে। এক মিনিট, মোটামুটি ভাবে সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে 1:1 লড়াই হবে। সুতরাং এখন ঝগড়া করো না, এখন জোটের একটা বিষয় রয়েছে। আমি জয়দেব ঘরের কাছে যাবো, আমি বিরতিতে যাওয়ার আগে জয়দেব ঘরের কাছে যাবো, যে যা সিচুয়েশন, যা সিনারিও এই মুহূর্তে, তাতে বেশ কয়েকটা প্রশ্ন উঠে আসছে। খুব সত্যি কথা, কোনোটা বিরোধীদের তরফ থেকে উঠছে, কোনোটা রাজ্যের শাসক দলের তরফ থেকে উঠছে, কিন্তু আদতে সরকারি কর্মচারীরা তো এটা দেখবেন যে 4% দিয়ে তারা, মানে যারা সংগঠন করেন না, যারা আন্দোলনের মধ্যে নেই, একেবারে নির্বিচার নিরীহ সরকারি কর্মচারী, তারা তো দেখবেন 4% দিয়ে পাচ্ছে আরো। দেখুন, বিজেপিদের তো মূর্খামির শেষ নেই, এবং বিজেপিরা মূর্খ, তর্কে এরা কোনোদিনই আসে না, এরা যুক্তিতে আসে না। এরা যুক্তি বিশ্বাস করলে পারে, তাহলে বিজেপির শব্দটা আমি রেকর্ড থেকে বাদ দিলাম। প্রথম কথা হচ্ছে যে ডিএটা কি, ডিয়ারনেস অ্যালাউন্স, কার উপর ডিপেন্ড করে? লিভিং কস্ট, এবং সেই স্ট্যান্ডার্ড অফ লিভিং এর উপরে যে রাজ্যের যত লিভিং কস্ট, তার উপরে ডিএটা নির্ভর করে। এবং যদি ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল সমস্ত পরিসংখ্যান তুলে দেখে নিন, যে কলকাতা হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে চিপেস্ট লিভিং কস্ট, বা ভারতবর্ষের মধ্যে কলকাতা শহরের লিভিং কস্ট সব থেকে কম। যে শহরের লিভিং কস্ট কম, যে শহরে মানুষ সহজাত ভাবে তাদের খাদ্যদ্রব্য, রুম রেন্ট, শিক্ষা, স্বাস্থ্য, বাকি বেঁচে থাকার জন্য, জীবনযাত্রার জন্য যা কিছু প্রয়োজন সেগুলো সুলভ মূল্যে পাবে, সেই রাজ্যে ডিয়ারনেস অ্যালাউন্স তো ওই ড্রাকোনিয়ান সরকারদের রাজ্যে যেভাবে দিতে হয় সেভাবে দেওয়ার প্রয়োজন নেই। কারণ ওই রাজ্যগুলোতে চাল, ডাল, গম, ঘরের ভাড়া, চিকিৎসা, স্বাস্থ্য সব আকাশ ছোঁয়া, মধ্যবিত্তের নাগালের বাইরে, এবং সেখানে মানুষকে বেঁচে থাকতে গেলে ওই পরিমাণ টাকা রোজগার করতে হয় বলেই বাধ্য হয় ওখানকার রাজ্য সরকাররা অত দিয়ে দিতে। কিন্তু মামাটি মানুষের সরকার পশ্চিমবঙ্গে যেভাবে চাল, খাদ্যদ্রব্য, শস্য, আনাজ এবং আমাদের যা জিনিসের প্রয়োজন, স্বাস্থ্য পরিষেবা ফ্রি, শিক্ষা ক্ষেত্রে যত স্কুল, সেক্ষেত্রে সরকারি কর্মচারীদের স্ট্যান্ডার্ড অফ লিভিং এ যে কস্টটা ডিয়ারনেস অ্যালাউন্সের সঙ্গে অ্যাডজাস্ট হয়, তার থেকে বরং 15% এক্সট্রা পশ্চিমবঙ্গ সরকারে দেওয়া হয়। কারণ ভারতবর্ষে বাকি রাজ্যগুলো এবং ভারতবর্ষের বাকি রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের লিভিং কস্ট অত্যন্ত কম। যারা বিজেপি করে তারাও জানে যে যখন তারা নাগপুরে যায়, উত্তরপ্রদেশে যায়, সেখানে একখানি ভাত 200 টাকা, 400 টাকা, আর আমাদের ধর্মতলায় 50 টাকায় দুপুরবেলার পেট ভরে ভাত খাওয়া যায়। এবং একটা মানুষ কলকাতায় 100 টাকায় বেঁচে থাকতে পারে, সেটা উত্তরপ্রদেশ, গুজরাট বা কোনো বিজেপি শাসিত রাজ্যে সম্ভব নয়। বিষয়টা হচ্ছে বুঝলাম, কিন্তু জয়দেব, কৌশিক যে যুক্তিগুলো দেখাচ্ছেন, বিরোধীরাও সেই যুক্তিগুলোই ভাবছেন কি, এই প্রশ্নটা অবশ্যই রইল। আমি কতগুলো বক্তব্য একটুখানি শুনিয়ে দেবো। সংগ্রামী যৌথ মঞ্চ তারা একটি বিবৃতি দিয়েছেন, তারা জানাচ্ছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলি, এককের ঘরের শূন্যটা কোথায় গেল, শূন্যটাকে বাম দিকে না বসিয়ে চারের ডান দিকে বসান, আমরা কিন্তু ভিক্ষা চাইছি না। সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 জানুয়ারি থেকে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করলে আমাদের কর্মসূচি বহাল থাকবে, আমরা ভিক্ষা চাইনি। সিপিএম এর রাজ্য সরকারি কর্মীদের কোঅর্ডিনেশন কমিটি, তার নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলছেন 40% ডিএ বাকি ছিল, 4% দিতে বাধ্য হলেন আমাদের আন্দোলনের চাপে পড়ে, এখনো 36% বাকি। এই ঘোষণায় আমাদের আর্থিক বঞ্চনা মিটবে না, আমরা পূর্ণ ডিএর দাবিতে লড়াই চালিয়ে যাব।
বিজেপি সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলছেন, যেখানে কেন্দ্র সহ 6টি রাজ্যে 1 জুলাই 2023 থেকে 46% হারে ডিএ দেওয়া হয়ে গিয়েছে, সেখানে আমাদের রাজ্যে আগামী বছর থেকে দেওয়া হচ্ছে 10% মাত্র। এই 4% বাড়তি দিয়ে আসলে ভিক্ষা। সামনে লোকসভা নির্বাচন না থাকলে সেটাও দেওয়া হতো কিনা সন্দেহ। আর তৃণমূল রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, সরকারি কর্মচারীদের মুখে উনি হাসি ফোটালেন, এত আর্থিক বঞ্চনার পরেও 4% হারে ডিএ বৃদ্ধি করা হলো। সুতরাং একটা মিশ্র মতামত পাওয়া যাচ্ছে। এই মিশ্র মতামতটা কি অধিকাংশ সরকারি কর্মচারীদের মতামত, নাকি শুধুমাত্র রাজনৈতিক যে সংগঠনগুলি রয়েছে সেই সংগঠনগুলির মতামত, সেই সম্পর্কে তো অবশ্যই একটা প্রশ্নচিহ্ন থাকবে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা বাকি আছে, সেই বিষয়টায় আসবো, সঙ্গে থাকবেন। এবার একটু বাংলা থেকে বিরতির পর ফিরে এসে একটু চোখ রাখবো রাজধানীর দিকে, অর্থাৎ দিল্লি। এই মুহূর্তে কিন্তু সরগরম। দিল্লিতে যদিও তাপমাত্রা বেশ খানিকটা নিচে, যথেষ্ট শীত অনুভূত হচ্ছে, সোয়েটার টোয়েটার পরতে হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে সেখানে রাজনীতি এতটা সরগরম হয়ে রয়েছে যে উত্তাপ সবসময়ই বেশি। সংসদে পরপর বিল পাস হয়ে যাচ্ছে, কিন্তু বিরোধীদের 146 জন নেই সংসদের 2 কক্ষ মিলিয়ে। লোকসভায় 100 জন আর 46 জন রাজ্যসভায়। আর অন্যদিকে বিরোধীরা এই মুহূর্তে রাজপথে তারা মিছিল করছেন, আগামীকাল যন্তর মন্তরে ধর্ণা রয়েছে, বিক্ষোভ রয়েছে, সেই সবগুলো করছেন। এবং সেই সঙ্গে সঙ্গে রাজ্যে দেখতে পাওয়া যাচ্ছে আবার ভারতীয় জনতা পার্টি একটি ইস্যু নিয়ে, অর্থাৎ জগদীপ ধনখড়কে অপমান করা হয়েছে, এই ইস্যু নিয়ে তারা পথে নামছেন, বিক্ষোভ করছেন, মিছিল করছেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই গোটা বিষয়টা মিলিয়ে কিন্তু বেশ খানিকটা সরগরম হয়ে রয়েছে এখনো। আগামীকালও লোকসভার এবং রাজ্যসভার, অর্থাৎ সংসদের শীতকালীন অধিবেশনের শেষ দিন আগামীকাল, সেদিনও হয়তো উত্তাপ ছড়াবে। সেদিনও হয়তো জানি না ঠিক আরও কতজন সাসপেন্ড হবেন, এখনো পর্যন্ত 146 সংখ্যাটা সত্যি সত্যি বেশ খানিকটা চমকে দেবার মতোই। আমরা একটা ছোট্ট প্রতিবেদন দেখে নেব, তারপর চলে আসবো আলোচনায়, সঙ্গে থাকবেন। বুধবারের পর ফের অসংসদীয় আচরণের দায়ে লোকসভা থেকে বরখাস্ত করা হলো আরও 3 সাংসদকে। এই নিয়ে চলতি অধিবেশনে মোট 146 জন বিরোধী সাংসদ সাসপেন্ড হলেন সংসদের 2 কক্ষ থেকে, যার মধ্যে লোকসভা থেকে 100 জন এবং বাকিরা রাজ্যসভা থেকে। আর এর মধ্যে প্রায় বিরোধী শূন্য লোকসভায় বুধবার ন্যায় সংহিতা দণ্ড সংহিতা বিলের মতোই পাস হয়ে গেল নতুন টেলিকম বিল। গত সোমবার কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং টেলিযোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পেশ করা বিলটি কেবল ধ্বনি ভোটেই পাস হয়ে যায় লোকসভায়। এরপর রাজ্যসভায় পাস হয়ে রাষ্ট্রপতির ছাড়পত্র মিললে ব্রিটিশ জমানার টেলিগ্রাফ আইন, ওয়্যারলেস টেলিগ্রাফি আইনের বদলে এই বিল সংশ্লিষ্ট ক্ষেত্রটির নিয়ন্ত্রণের নতুন আইন হয়ে উঠবে। বিরোধীদের একাংশের তরফে আগেই ওই বিলের একাধিক ধারা নিয়ে আপত্তি তোলা হয়েছে। অভিযোগ, জাতীয় নিরাপত্তার অজুহাতে যে কোনো সংস্থার টেলিযোগাযোগ পরিষেবার নিয়ন্ত্রণ হাতে নেওয়ার বা বন্ধ করার লাগাম ছাড়া ক্ষমতা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে। তাছাড়া নতুন বিলের খসড়ায় ইন্টারনেট নির্ভর ফোন এবং মেসেজকেও টেলিযোগাযোগের আওতায় রাখা হয়েছে। ফলে হোয়াটসঅ্যাপ মেসেজ এবং কলের উপরেও নজরদারির আশঙ্কা করছেন অনেকে। বিরোধীদের একাংশের অভিযোগ, ভবিষ্যতে প্রস্তাবিত ওই আইন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের আশঙ্কা রয়েছে। বুধবারের পর বৃহস্পতিবারও 3টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে সংসদের নিম্নকক্ষে। মুখ্য নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ বিলগুলি বিরোধী সাংসদদের আলোচনা ছাড়াই ধ্বনি ভোটে পাস হয়ে গেল লোকসভায়। চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার্স বিল, অ্যাপয়েন্টমেন্ট কন্ডিশনস অফ সার্ভিস অ্যান্ড টার্ম অফ অফিস 2023 আগেই পাস হয়ে গিয়েছিল রাজ্যসভায়। এবার রাষ্ট্রপতির স্বাক্ষর হওয়া বাকি। সংসদ ভবনের অন্দরে যখন একের পর এক গুরুত্বপূর্ণ বিল পাস হয়ে যাচ্ছে, তখন নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতি দাবি করে বিরোধী সাংসদদের সাসপেনশনের প্রতিবাদে এবার দিল্লির রাজপথে নামল আইএনডিআইএ। বৃহস্পতিবার পুরনো সংসদ ভবনের মূল প্রবেশপথ থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করেন বিজেপি বিরোধী বিভিন্ন দলের সাংসদরা। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার নেতা অধীর চৌধুরী, শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব সহ বিভিন্ন বিরোধী সাংসদ ছিলেন ওই মিছিলে। কংগ্রেস সভাপতি খাড়গে জানিয়েছেন, সাংসদদের সাসপেন্ড করার প্রতিবাদে শুক্রবার দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসবেন বিজেপি বিরোধী জোটের নেতারা। প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে খাড়গে মন্তব্য করেন,
প্রধানমন্ত্রী চান না সংসদের অধিবেশন সুষ্ঠুভাবে চলুক, তাই উনি সংসদে অধিবেশন চলাকালীন আহমেদাবাদে, বারাণসীতে বিভিন্ন মন্তব্য করছেন, কিন্তু একবারও সংসদে এসে কিছু বলছেন না। হাই নিউজ নেটওয়ার্ক। আমি আরো একবার স্বাগত জানাবো আমার অতিথিদের, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, জয়দেব ঘর, জ্যোতি চট্টোপাধ্যায়, কেতন জয়সওয়াল এবং কৌশিক মাঝিকে আরো একবার স্বাগত জানাবো এবং আমরা এই বিষয়টি নিয়ে আলোচনায় যাব। আনইন্টারাপ্টেড পর্ব অবশ্যই থাকবে এটাতেও। আমি শুরু করব একটু বিরোধীদের মতামতটা শুনে নিয়ে। জয়দেব ঘর, আপনাকে দিয়ে শুরু করতে চাইছি। 1 মিনিট আনইন্টারাপ্টেড আপনার। ভারতবর্ষের লোকসভা নির্বাচনে যে ইস্যুগুলো প্রধানত বিরোধীরা সামনে তুলে আনছে, সেটা কিন্তু দেশের মানুষের, আম আদমির রোজ নামচা। মানুষ নাজেহাল মূল্য বৃদ্ধিতে, মানুষ নাজেহাল বেসরকারীকরণে, মানুষ নাজেহাল মুনাফাখোরদের নিয়ে, ক্ষুদ্র ব্যবসায়ীরা নাজেহাল বড় ব্যবসায়ীদের হাঙরের মতন প্রফিট করা এবং সমস্ত ব্যবসাকে করায়ত্ত করা নিয়ে। তো নির্বাচন তো জনগণকে নিয়ে। দেখুন, রাম মন্দির, মসজিদ এগুলো আমাদের কিন্তু খেতে দেবে না, কারণ আমরা যে বাজারে বাজার করতে যাব সেই বাজারে কিন্তু হিন্দু মুসলমান সবাই এক দরেই কিন্তু সবজি, আনাজ এবং আমাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনবো। আমি হিন্দু বলে আমাকে কি কম দামে কোনো দ্রব্য সামগ্রী দেবে কোনো দোকানদার? না আমি হিন্দু বলে আমাকে কেউ চাকরি দেবে? নাকি আমি হিন্দু বলে ভারতবর্ষে বিশেষ কোনো সুবিধা পাবো? আমাদের ভারতবর্ষে হিন্দু মুসলমান সবাই কিন্তু নাজেহাল হয়ে গেছে আজকে মধ্যবিত্ত সমাজ থেকে গরিব প্রান্তিক মানুষগুলো মূল্য বৃদ্ধির প্রশ্নে, বেকারত্বের প্রশ্নে, দারিদ্রতার প্রশ্নে, অসাম্যের প্রশ্নে এবং সমবন্টনের যে একটা জায়গা ছিল সেই জায়গাটাকেও কিন্তু মোদী সরকার শেষ করে দিয়েছে। আমি হিন্দু বলে রাম মন্দির হলে আমার সংসারটা চলবে না। আমার সংসার হিন্দুদের রাম মন্দির বা আরো 10টা মন্দির হলেও আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমাকে বাজার করে আমার সন্তান, আমার পরিবারের মুখে অন্ন তুলে দিতে হবে। সেখানে আমি হিন্দু বলে কোনো বিশেষ সুবিধা পাবো না এবং হিন্দু মুসলমান সবাই নাজেহাল এই মোদী সরকারের ভ্রান্ত নীতির জন্য। অর্থাৎ মন্দির মসজিদ ধর্মের জায়গা, ধর্মের জায়গায় থাকুক, রাজনীতি আমাদের সংসার, জীবনযাপন, চর্যা, অর্থনৈতিক আমাদের বৃদ্ধি, এতেই সংস্কার আসবে এবং দেশের মানুষ সেটা বুঝে গেছে। বেশ, কিন্তু অনেকগুলো বিল পাস হয়ে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে বিরোধীরা সংসদে খুবই ক্ষীণ সংখ্যায়, খুবই কম সংখ্যায়। সেই জায়গা থেকে তারা কতটা চিন্তিত সেটা একটুখানি জেনে নেওয়ার চেষ্টা করবো। আমি কেতন জয়সওয়াল, 1 মিনিট আপনার। একদম। এই যে আমরা কোভিড এর সময় যে পরীক্ষাগুলো হয়েছিল না, তাদের যে মার্কশিটে আজীবন যারা নিয়ে ঘুরবেন তারা কিন্তু ওই মার্কশিটে যত নম্বরই পেয়ে থাকবেন তাদের কিন্তু সবসময় মাথায় জিনিসটা ঘুরবে, বা যে সার্টিফিকেটটা যেখানে দেখাবেন যে ওটা কিন্তু পরীক্ষা না দিয়ে বাড়িতে বসে ওই নম্বরটা পাওয়া। ঠিক তেমনই এই যে বিলগুলো মানে অগণতান্ত্রিক ভাবে বিরোধীদের অ্যাবসেন্সে এটা দূষিত একটা কৌশলে পাশ করিয়ে নেওয়া হলো। এই বিলগুলোতেও আজীবন কিন্তু এটা একটা কালো অক্ষরে লেখা থাকবে যে এই বিলগুলো বিরোধীরা থাকলেও সেখানে বিরোধীদের কোনো মত নেওয়া হয় না বা বিরোধীদের কোনো ডিসকাশন করা হয় না, কিন্তু এখানে তো একেবারে বিরোধীদেরকে বাইরে ফেলে দিয়ে রাজত্বের মধ্যে সংসদ ভবন বানিয়েছেন না মোদীজি নিজের একটা যেটা আমরা রাজতন্ত্র দেখতাম যে রাজমহল বানিয়েছেন, এটা আমরা আস্তে আস্তে কিন্তু বুঝতে পারছি। এবার আসি আমরা যে পার্লামেন্টে যে লাস্ট 1 মাসে কি দেখলাম বা এই 15 দিনে কি দেখলাম, যে এত পার্লামেন্টকে বলা হয় মন্দির বা মসজিদ ডেমোক্রেসি। এই মন্দির মসজিদে কেউ প্রবেশ করে যাচ্ছে, সেখানে গিয়ে ওই ওই কালার ওই পটকার মতো কিছু একটা জ্বালিয়ে দিচ্ছে, পুলিশ নেই, কোনো সিকিউরিটি নেই। সেটার প্রতিবাদে যখন বিরোধীরা প্রতিবাদ করছে, যখন সরকারে যারা দায়িত্ব আছেন, যারা প্রধানমন্ত্রী, যারা স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বিবৃতি দাবি করছেন, তারা কিন্তু সেখানে কোনো বিবৃতি দেওয়ার জন্য হাজির নেই। অথচ যে বিজেপির এমপি তাদেরকে ঢুকে দেওয়ার ব্যবস্থা করেছেন, সেই বিজেপি এমপি পার্লামেন্টে রয়েছেন। যারা প্রতিবাদ করছে, যারা প্রশ্ন করছে, তাদেরকে বাইরে ছুড়ে দিয়েছে। তারপরে এই দুটো গুরুত্বপূর্ণ ইস্যু থেকে ডাইভার্ট করার জন্য কে একজন ওখানে কি করলো না করলো বলছে অপমান করেছে। কি বলে অপমান করেছে কেউ বোঝাতে পারবে? কি করে অপমান করেছে কেউ বোঝাতে পারবে? শাহরুখ খানের মিমিক্রি করলে কি শাহরুখ খান রেগে যায়? সচিন তেন্ডুলকারের মতো যদি স্টেট ড্রাইভ আমি মারি, সচিন তেন্ডুলকার রেগে যাবে? ওনার মতো করে কেউ যদি অ্যাক্টিং করে যদি রেগে যাচ্ছে কেন? তাহলে উনি নিজেই স্বীকার করে দিচ্ছেন
যে উনি ভুল কাজটা করছেন, উনি তার যা দায়িত্ব সে দায়িত্বটা বেশ কিভাবে সেখানে পালন করছেন। আসবো, আমি খুব সংক্ষিপ্ত হলেও একটা ক্রস ডিসকাশনে আসবো অবশ্যই। সেই সময় আবার আপনার কাছে আসবো, আমি কৌশিক মাঝির কাছে যাবো। কৌশিক, আপনার নির্ধারিত 1 মিনিট আনইন্টারাপ্টেড। প্রথমেই বলি, ভারতবর্ষে একদম স্বৈরাচারী শাসন ব্যবস্থার পরিচয় দিচ্ছে এই মোদী সরকার। এই যে সংসদের ভিতর থেকে এতজন বিরোধী দলের সাংসদকে বললো যে অসংসদীয় আচরণের জন্য তাদেরকে বহিষ্কার করা হলো, তাহলে দানিশ আলীকে আক্রমণ করবার পরে, ওই রকম চরম কুৎসিত ভাষায় আক্রমণ করবার পরেও রমেশ বিদুরীকে কেন এখনো পর্যন্ত কোনো রকম সাসপেন্ড করা হলো না? আজকে যেই বিজেপি সাংসদ অর্থাৎ প্রতাপ সিংহ, যার কাছ থেকে পাস সংগ্রহ করে এই আগন্তুকরা পার্লামেন্টের ভিতরে ঢুকে পড়ে এই ধরনের অকৃতিকর ঘটনা ঘটালো, যাতে পার্লামেন্টের গরিমা নষ্ট হলো, সেই প্রতাপ সিংহকে কেন এখনো পর্যন্ত সাসপেন্ড করা হলো না? সাসপেন্ড করা হচ্ছে শুধু বিরোধী সাংসদদের। তার কারণ বিরোধী সাংসদদের সাসপেন্ড করার উদ্দেশ্য একটাই, বিরোধী সাংসদরা যাতে ভেতরে দেশে যে চরম বেকারত্ব সীমা পৌঁছেছে সেই নিয়ে প্রশ্ন না করতে পারে। মোদীজি যেভাবে তার প্রিয় শিল্পপতি আদানি গোষ্ঠীকে গোপনে গোপনে দেশের সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন সেটা নিয়ে প্রশ্ন না করতে পারে। আজকে তেলের দাম কমেনি কেন সেটা নিয়ে যাতে প্রশ্ন না করতে পারে। আজকে পেট্রোল ডিজেলের দাম কমেনি কেন সেটা নিয়ে প্রশ্ন না করতে পারে। আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমেনি কেন সেটা নিয়ে যাতে প্রশ্ন না করতে পারে। এই ধরনের প্রশ্নগুলো লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদী এবং মোদী সরকারের প্রত্যেকটা মন্ত্রী অ্যাভয়েড করবার চেষ্টা করছে। আর সেই জন্যই বিরোধীদেরকে আজকে সংসদের ভেতর থেকে বহিষ্কার করা হয়েছে। এর প্রতিবাদে বিরোধীরা যেটা করবার দরকার, রাস্তায় নেমে প্রতিবাদ করার দরকার, সেটাই করছেন। আর ধনকর বাবুর মতন লোকরা যখনই নিরপেক্ষ আসনে বসেন, তখন তো সেই নিরপেক্ষ আসনের মর্যাদা ওনারা রাখতে পারেন না। তখনই তিনি এমন কিছু কাজকর্ম করেন যে সেই কাজকর্মকে কেউ নকল করে যদি বাইরে দেখায়, তখন তো তিনি অপমান বোধ করবেনই। তার কারণ তিনি তো নিজে জানেন, নিজে যেই চেয়ারে বসে যেই কাজটা করবার কথা ছিল তার, সেটা তিনি না করে তিনি একদলীয় শাসন ব্যবস্থাকে সেখানে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেন। এই জন্যই ধনকর বাবুর কে নিয়ে কেউ সহানুভূতি দেখালেও সাধারণ মানুষের কোনো সহানুভূতি নেই। বেশ বেশ, আমি আসবো অবশ্যই ক্রস ডিসকাশন পর্বে। আমি তার আগে জ্যোতি চ্যাটার্জি, জ্যোতি চট্টোপাধ্যায়ের কাছে চলে যেতে চাইছি 1 মিনিটের জন্য আনইন্টারাপ্টেড। আপনার শান্তম দা, দেখুন, আমরা যারা এই পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে বিরোধী রাজনীতিটা করি, যখন আমরা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে পথ অবরোধ করি বা বিভিন্ন জায়গায় আমরা পথে বসে বিক্ষোভ করার চেষ্টা করি, পুলিশ কিন্তু আমাদেরকে কি করে, আমাদেরকে তুলে নিয়ে গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে ডিটেন করে রাখে। তো এটা তো পুলিশের কোনো অপরাধ নয়, তার কারণ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে মেনটেন করতে হয় পুলিশকে। অর্থাৎ মানুষের জন্য এই রাস্তাটাকে যাতে স্মুথলি চলে, তো সেই জন্য পুলিশ এই কাজটা করে থাকে। তো সেরকম ভাবে পার্লামেন্ট দীর্ঘদিন ধরে আমি চলতে দেবো না, একটা অচল করে রাখবো, পার্লামেন্টে বিল পাস করতে দেবো না। আরে ওটা তো আপনার আমার করের টাকায় চলছে, আমরা তো মানুষের কাছে দায়বদ্ধ। আজকে মানুষের জন্য যদি আমরা কাজই না করতে পারি, আজকে মানুষ আমাদেরকে পার্লামেন্টে পাঠিয়েছে, সেই মানুষের জন্য যদি আমরা বিলটা পাস না করাতে পারি, তাহলে আমরা তো পার্লামেন্টে যাওয়ার কোনো অর্থই থাকে না। সুতরাং এই যে স্পিকার বা রাজ্যসভার ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট, ওনারা তো সঠিক সিদ্ধান্তই নিয়েছেন যে তারা এই যে পার্লামেন্টকে অচল অবস্থার করতে সাহায্য করছে বা পার্লামেন্টকে অচল অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে, পার্লামেন্টকে অ্যানার্কি তৈরি করছে, পার্লামেন্টকে অবস্ট্রাকশন করছে, সেক্ষেত্রে ওনারা মনে করেছেন যে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন। আমরা সাধুবাদ জানাচ্ছি, তার কারণ পার্লামেন্ট হচ্ছে গণতন্ত্রের মন্দির, যেটা সবাই আমরা মানি। এবার দ্বিতীয় বিষয় যেটা জয়দেব দা একটু আগে বলছিলেন, হিন্দু মুসলিম। আরে হিন্দু মুসলিম তো বলুন, এই যে কি বললো যে আপনার হচ্ছে মুসলমানরা আমাদেরকে ভোট দিয়েছে, দুধের গরুর আমি লাফে খেতে হবে। দুধের গরুটা কি? দুধের গরু মানে মুসলমান। আপনার এই মমতা বন্দ্যোপাধ্যায় তো ভোট ব্যাংকের রাজনীতির জন্য বিভাজনটা তৈরি করছে। আপনি বলুন তো, সময় শেষ হয়ে গেছে। আমি আসবো আমি জ্যোতি, আমি ক্রস ডিসকাশন পর্বে অবশ্যই আসবো। অনেক উদাহরণ ইত্যাদি থাকবে। আপনি বলুন তো, ইমামরা 3000 টাকা ভাতা পাবে আর 1200 টাকা ভাতা পাবে হচ্ছে আপনার পুরোহিতরা। এই যে বিভাজনের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করছেন, শোষণের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করছেন, এর ফলে কিন্তু সমাজের ভিতরে আমি ক্রস ডিসকাশন এখনো শুরু করিনি। আমি চলে যাবো নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে 1 মিনিটের জন্য। নীলাদ্রি টাইম তো জ্যোতি জানিয়ে নিল। এটা কি আনইন্টারাপ্টেড না ইন্টারাপশন? আনইন্টারাপ্টেড একদম। আচ্ছা, সময় শেষ হওয়ার পর আমার মনে পড়ছে না শান্তম, পশ্চিমবঙ্গেরই কোনো এক নেতা বা নেত্রী বলেছিলেন
নামটা মনে পড়ছে না, যে গরু দুধ দেয় সে লাথি মারলেও তা সহ্য করতে হয়, তিনি সেই মিটিংয়েই বলেছিলেন বেশ করব, মুসলমান তোষণ করব। তো সেদিন জয়দেব দ্বারা তার মধ্যে কোনো সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি খুঁজে পাননি। পশ্চিমবঙ্গের বুকে, বাংলার বুকে যখন এই ধরনের কথা একজন নেতা বা নেত্রী বলেছিলেন, কেন পাননি আমি জানি না, আজ কেন পাচ্ছেন সেটাও আমি জানি না। আমি শুধু এটাই জানি যে সংসদের বুকে দাঁড়িয়ে সন্ত্রাসবাদীদের সমর্থন করবে সাংসদরা এবং তাদের নেতৃত্ব দেবেন রাহুল গান্ধী। তিনি সন্ত্রাসবাদীদের জাস্টিফাই করবেন। যে সন্ত্রাসবাদী সংসদে হামলা করেছে, ভারতবর্ষের ইতিহাসে এটা হয়নি। যদি জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী থাকতেন, তিনি রাহুল গান্ধীকে কংগ্রেস থেকে চিরকালের জন্য বহিষ্কার করতেন এই ধরনের আচরণের জন্য, এবং আচরণটা সেখানে সীমাবদ্ধ হয়নি। যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা বিকৃত মানসিকতার পরিচয় দিয়ে দেশের উপরাষ্ট্রপতিকে ভেঙাচ্ছিলেন পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে, তখন রাহুল গান্ধী সেটা ছবি তুলেছেন। রাহুল গান্ধীও বিকৃত মানসিকতার শিকার হয়েছেন, সেদিন তিনি বুঝিয়ে দিয়েছেন এই ধরনের একজন নেতা বা নেত্রী যদি কোনো দলে থাকে, তাকে জওহরলাল নেহরু, আমি বলছি যদি প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু থাকতেন, কংগ্রেস থেকে চিরতরে রাহুল গান্ধী বহিষ্কৃত হতেন। আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের আনইন্টারাপ্টেড বক্তব্য শুনলাম। হ্যাঁ, খুব সংক্ষিপ্ত একটা ক্রস ডিসকাশনে যেতে হবে। আমি আঙুল তুলেছেন জয়দেব ঘর, কিন্তু আমি কেতন জয়সওয়ালের কাছে যাব প্রথমে। কেতন, না, ব্যাপারটা হচ্ছে যে দেখুন না, আমি তো এর আগেও বলেছিলাম যে যদি উনি কোনো ভুল কাজ না করে থাকতেন, ওনার নকল করাতে ওনার কিন্তু আপত্তি হওয়ার কোনো জায়গা নেই। সচিনের মতো যদি আমি স্ট্রেট আই সচিনকে দেখাই করে, সচিন কি সেটাকে খারাপ ভাবে নেবেন না। এটাতে প্রমাণ করে দিচ্ছেন ধানকর সাহেব যে উনি ওনার যে গণতান্ত্রিক দায়িত্ব, যে নিরপেক্ষ থাকা, ওনার নিরপেক্ষতাহীন একটা নিরপেক্ষ একটা তদন্ত দরকার, যদি কতটা নিরপেক্ষ। ওনার নিরপেক্ষতা তো আমরা বাংলার মানুষ ওনার নিরপেক্ষতার ভুক্তভোগী, আমাদেরকে তো বোঝাতে হবে না, বাকিরা এখন দেখছে। আর মজার ব্যাপার যে এই তৃণমূল কংগ্রেসই ওই ধানকর সাহেবকে কিন্তু সমর্থন করেছিল উপরাষ্ট্রপতি হওয়ার জন্য। আজকে তার ফল তৃণমূলকেও ভোগ করতে হচ্ছে। এবার বলি, রাহুল গান্ধী ভিডিও করেছিলেন, তাহলে আপনি আইন অনুযায়ী যা হয় সেটা করুন না, ডাইভার্ট করার জন্য এগুলো কেন করছেন? ডাইভার্ট করার জন্য। আর বলছেন যে জওয়াহরলাল নেহরু প্রধানমন্ত্রী হলে ধরে দিতেন আমাদের, আপনি মনে আছে আমাদের ল পুরুষ মানে সর্দার প্যাটেল স্যার কিন্তু তখন আরএসএস কে দাবি করে দিয়েছিলেন। তারপরে নেহরু ভুল করেছেন, আমরা এখন জানি নেহরু ভুল করেছেন ওই ব্যানটা সরিয়ে নিতে। আরএসএস যদি চিরকালের জন্য ব্যান হয়ে যেত, দেশটা বেঁচে যেত। আমি কৌশিক মাঝির কাছে যাবো। কৌশিকের বক্তব্যটাও শুনতে হবে, রাইট? কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসেরই সাংসদ। বলুন কৌশিক। এটা হচ্ছে একটা মক পার্লামেন্ট হচ্ছিল, সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জগদীপ ধনকর যেই স্টাইলে কথা বলে সেই স্টাইলটাকে করেছেন। আর সেটা রাহুল গান্ধী ভিডিও করেছেন শুধু না, সেটা তো ভারতবর্ষের অনেক মিডিয়াও সেখানে উপস্থিত ছিল, তারাও তো ভিডিও করেছে। একদমই তাই। রাহুল গান্ধী ভিডিও করে তো সোশ্যাল মাধ্যমে ছাড়েননি। রাহুল গান্ধী যদি সোশ্যাল মাধ্যমে ছাড়তেন তাহলে সেটা তিনি সংবাদ মাধ্যমের কাছে বলেওছেন, রাইট? ঠিক আছে, সেটা নিয়ে প্রশ্ন উঠতো। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় 5 সেকেন্ড একটু অ্যাড করে দিই। মানে হয়তো ধনকর সাহেবের এটা খারাপ লাগতে পারে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অতটা মানে নত হতে পারেননি, হয়তো ওই মন দিয়ে দেখেছেন, শ্রদ্ধা নিয়ে দেখেছেন বলেই হয়তো। আমি কৌশিক বেশ কৌশিক বক্তব্যটা শেষ করুন। এবার বিষয়টা হচ্ছে ধনকর সাহেব হয়তো জানেনই না যে মক পার্লামেন্ট বলে কিছু হয়, সেটাও করা যায়, সেটা করা কোনো অপরাধ নয়। ঠিক আছে, এগুলো ওনার জানা ছিল না। এবার বিষয়টা উনি কৃষকের সন্তান বলে উনি যেমন ভাব করলেন যে বিষয়টা এরকমই দাঁড়ালো যে উনি একদমই নিরপেক্ষ কাজ যেগুলো করার দরকার সেগুলো করছিলেন না। এবার সেটা রাস্তায় নামিয়ে দিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সেটা সব মিডিয়া দেখিয়েছে, তাতে উনি আরো রেগে গেছেন। এটা পশ্চিমবঙ্গে উনি যখন রাজ্যপাল ছিলেন আমরা পরিলক্ষিত করেছি। নিমন্ত্রণ না করলে উনি যেচে চলে যেতেন। ওখানেও সেরকমই একটা ঘটনা যে ওনাকে কেউ কিছু মানে অপমান করবার উদ্দেশ্য নিয়ে কিছু করেননি, কিন্তু উনি নিজে অপমানিত হয়ে যাওয়ার চেষ্টা করছেন নরেন্দ্র মোদীকে খুশি করবার জন্য। হয়তো নরেন্দ্র মোদী তাতে ওনার প্রতি খুশি, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মানুষ ওনাকে নিয়ে ভাবিত বা চিন্তিত নন, কারণ দেশের মানুষ এই ধরনের লোকদের সাধারণত অপছন্দই করে। কৌশিক, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা পলিটিক্যালি ক্যাজুয়ালি এরকম একটি ঘটনা ঘটেছে, অর্থাৎ খুব হাসি ঠাট্টার ছলে এরকম একটা ঘটনা ঘটেছে, রাইট? আমি জয়দেবের কাছে যাবো, কিন্তু এই বিষয়টাকে ইস্যু করে আমার আরেকটা কথা সংযোজন করার আগে, আজকে এই যে জয়দীপ ধনকর যেটা বলছে, আজকে বিধানসভার বাইরে চোর মমতা লেখা টি শার্ট পরে যখন রাজ্যের বিরোধী দলনেতা চোর চোর করে চিল্লায়, সেটা কোন সংসদীয় আচরণ? আজকে বিজেপির যদি এত গায়ে লাগে, আজকে ধনকর বাবুকে নিয়ে তারা নাকি ফুসপুতুল পোড়াতে নেমেছে ধনকর বাবুর প্রতিবাদে, মানে সহমর্মিতা দেখানোর জন্য। আজকে যখন বিরোধী দলনেতা চোর মমতা লেখা টি শার্ট পরে চোর চোর করে চেল্লান, সেটা কোন সংসদীয় আচরণের মধ্যে পড়ে? জয়দেব ঘরের কাছে যাবো।
না, আমি এই জন্যই বারবার বিজেপিকে বলি পড়াশোনা করার জন্য। কারণ 2014 সালে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস প্রধানমন্ত্রী হননি, প্রধানমন্ত্রী হওয়ার রেসে দৌড়চ্ছিলেন, তিনি একটা কথা বলেছিলেন যে আমি প্রধানমন্ত্রী হলে আমার ক্যাবিনেটে বা আমার সঙ্গে যারা থাকবে তাদের বিরুদ্ধে যদি কারুর ফৌজদারি মামলা থাকে, আমি তৎক্ষণাৎ তাকে কিন্তু ক্যাবিনেট থেকে এবং আমার দল থেকে বহিষ্কার করব। অন রেকর্ড রয়েছে। চৌকিদার আজকে শব্দটা এডিআর বলেছিলেন। অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মসে বলছে যে 136 জন সাংসদ রাজ্যসভা এবং লোকসভা মিলে যাদের বিরুদ্ধে ফৌজদারি হত্যার মামলা রয়েছে, রেপের মামলা রয়েছে, তারা কিন্তু আজকে মোদির ক্যাবিনেটে এবং মোদির লোকসভায় এবং রাজ্যসভায় বহাল তবিয়তে আছে। তাদের কাউকে সাসপেন্ড করার জন্য 56 ইঞ্চির ছাতির সাহস হলো না, যেটা 2014 সালে বলে তিনি ক্ষমতায় এসেছিলেন। অবশ্য 2014 সালে তিনি যা যা বলেছেন সবই তো জুমলা, সেটা প্রমাণ করে দিয়েছেন। এবারে কথা হচ্ছে এই বিজেপির মূর্খরা বলছে সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী। যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, ধর্ষণ, খুনের রিপোর্ট রয়েছে, তাদেরকে 56 ইঞ্চি ছাতি সংসদ থেকে বার করার সাহস দেখায় না। যারা গণতন্ত্রের জন্য প্রশ্ন করতে চায়, বেশ বেশ যারা বেশ, সময় একদম শেষ। আমি জ্যোতি চট্টোপাধ্যায়ের জবাব দেব। বার করা দিচ্ছে। বেশ, 146 জন সাংসদ এই মুহূর্তে, 146 জন অপোজিশন এমপি এই মুহূর্তে সংসদের বাইরে। আমি জ্যোতি আমার নাম জ্যোতি চট্টোপাধ্যায়। হ্যাঁ, তাই তো, আমার নাম জ্যোতি চট্টোপাধ্যায়। হ্যাঁ, বলছি যে আমি জ্যোতি চট্টোপাধ্যায়ের কাছেই যাচ্ছি। হ্যাঁ বলুন। না, তারপরে কথা বলে যাচ্ছে জয়দেবদা মনে করছে, জয়দেবদা মনে করছে ওনার নাম জ্যোতি বেশ বেশ, না না, চট্টোপাধ্যায়। জ্যোতি আপনি বলুন, সময় খুব কম। তো বিষয়টা হচ্ছে, দেখুন এই যে যারা পলিটিক্যাল এলিট, যারা এই যে গণতন্ত্রকে রাজতন্ত্রে পরিণত করেছিল, যারা গণতন্ত্রকে সামন্ততন্ত্রে পরিণত করেছিল, যে নিজের ভাইপো পরবর্তীকালে সেকেন্ড ইন কমান্ড হবে, আমার ছেলে রাহুল গান্ধী পরবর্তীকালে সেকেন্ড ইন কমান্ড হবে, এরা চায় না যে গরিব, আদিবাসী, দলিত, সাধারণ মানুষ ওই রাষ্ট্রপতির মতো জায়গায় যাক বা উপরাষ্ট্রপতির মতো জায়গায় যাক। যে জন্য আপনি দেখতে পাচ্ছেন শান্তনদা, রাষ্ট্রপতির নামে কিরকম ভাবে কুৎসিত একটা শব্দের অপপ্রয়োগ মানে ব্যবহার করা হলো। কে করেছিলেন? তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক। এবার হাফ প্যান্ট বিধায়ক হোক বা ফুল প্যান্ট বিধায়ক হোক, সেটা আমার জানার বিষয় না। বিষয়টা হচ্ছে যে এরা বেসিক্যালি যে একটাই উদ্দেশ্য, যে এনারা যে একটা ক্রিমি লেয়ারের ভিতরে ছিলেন, অর্থাৎ যে সুযোগ সুবিধা আমরাই খাবো, আমাদের পরিবারে খাবে, সামন্ততন্ত্রের মধ্যে হঠাৎ করে এই যে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ, এরা কেন আদিবাসী লোকজন, এরা কেন রাষ্ট্রপতি হবে, এরা কেন উপরাষ্ট্রপতি হবে? গাত্রদাহটা হচ্ছে এদের এখানেই। এই জন্য বারবার করে এনাদের সম্প্রদায়কে আঘাত করা, কখনো দেখাচ্ছে স্পাইন এরকম ভাবে বেঁকে গেছে। সুতরাং এদের এই জায়গায় হচ্ছে গাত্রদাহ। এরা চায় না যে জ্যোতি চট্টোপাধ্যায়ের কথার প্রসঙ্গে, তারা এই পজিশনে বেশ বেশ, জ্যোতি চট্টোপাধ্যায়ের কথার প্রসঙ্গে একটা অবশ্যই সংশোধন আছে, আমি জয়দেব 1 মিনিট, 139 সাংসদ, 139 জন। আমি 136 জন বলেছিলাম, ভুল বলেছিলাম। 139 জন সাংসদ আজকে কিন্তু এডিআর এর রিপোর্টে তারা অভিযুক্ত। কিন্তু জ্যোতি চট্টোপাধ্যায় 1 মিনিট, জয়দেব ঘর, হ্যাঁ, রাইট জয়দেব ঘর, আমি ঠিক এই প্রসঙ্গটাতে আসতে চাইছিলাম। আমি একদম শেষ প্রসঙ্গ এটাই, সেটা হচ্ছে যে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়, তিনি বক্তব্যটা যখন রেখেছেন সেই সময় গতকাল আমি দেখছিলাম যে খুব সামান্য সময়ের জন্য হলেও জাট পরিচয়টাকে সামনে রেখেছেন, এবং এই মুহূর্তে এই বিষয়টা জাতিগত মাত্রা দিতে পারে। সামনে নির্বাচন রয়েছে, আর সেই লোকসভা ভোটের আগে এটাকেই কি বিজেপি সুকৌশলে ব্যবহার করতে চাইছে, এই প্রসঙ্গটাও কিন্তু উঠতে শুরু করে দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মধ্যে। আমি ঠিক সেই জায়গাটা থেকে কৌশিকের কাছে যাব, খুব কম সময়, তাই 30 সেকেন্ডের জন্য যাব। যে জাত ধর্ম, কয়েকদিন আগে একটি পোস্টে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডোন্ট মিক্স পলিটিক্স উইথ রিলিজিয়ান, ফেসবুক পোস্টে। তো সেই বিষয়টাই আমি একটুখানি আনতে চাইছি যে এইবার এই বিষয়টার মধ্যেও কি জাতিগত মাত্রা দেওয়া হয়ে গেল। একে উপরাষ্ট্রপতি, তাই তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ এবং কংগ্রেসের একজন সাংসদ, দুজনকেই টার্গেট করা হচ্ছে, নিশানা করা হচ্ছে। ঠিক তার মধ্যে জাতিগত মাত্রা, এই বিষয়টাকে ব্যবহার করা। জ্যোতি চট্টোপাধ্যায়ের কথার হিন্ট ধরে তৃণমূল কংগ্রেসের যুবনেতা কৌশিক মাঝি, 30 সেকেন্ড। একদমই, এখানে তো বিষয়টা হলো ওই জগদীপ ধনখড়, উনি তো ওখানে উপরাষ্ট্রপতির পদে নিরপেক্ষভাবে বসে নেই, ওখানে বিজেপির প্রতিনিধি হিসেবে বসে আছেন, এবং সেখানে উনি যাতে আবারও দীর্ঘদিন উনি উপরাষ্ট্রপতি থাকতে পারেন যদি বিজেপি সরকারে পুনরায় আসে, তার জন্য উনি তার রাস্তাটাকে সুগম রাখবার জন্য বিজেপিকে কিভাবে খুশি করা যায়, সেই জন্য এই উনি জাট পরিবারের ছেলে, এই ধরনের কথা বলে উনি বিষয়টাকে বাজার গরম করবার চেষ্টা করেছেন। তাতে কিছু যায় আসে না। আর
আর নীলাদ্রিদার কাছে একটা প্রশ্ন আমার, নীলাদ্রিদা অনেকক্ষণ দুধের গরু দুধের গাইটাই অনেক কিছু বললো। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কোনো রকমের লোডশেডিং করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জিতে যাওয়ার পরে উনি পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে উদ্দেশ্য করে পাকিস্তানি বলেছিলেন, এটা কোন সংসদীয় কথা? আর নীলাদ্রিদাকে একটা জিজ্ঞেস করি যে ওই পাকিস্তানি বলাটাকে কি উনি সমর্থন করেন? ভারতবর্ষের মুসলমানদের যে আমাদের বিরোধী দলনেতা বেশ, পাকিস্তানি বেশ, বলেছিলেন, বেশ। এটাকে কি উনি সমর্থন করেন? আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবো, 30 সেকেন্ড। প্রথমত দুধের গাই কথাটা আমি বলিনি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমার মনে পড়েছে। 2 নম্বর কথা হচ্ছে লোডশেডিং করে জিতেছিলেন যেটা বলছেন, এটা কোনো প্রমাণিত নয়। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে মানুষের রায় এখনো বিধায়ক। আর 3 নম্বর, না কাউকেই পাকিস্তানি বলা সমর্থন করি না, ঠিক যেমন ববি হাকিম যখন কলকাতার একটি অংশকে মিনি পাকিস্তান বলেন সেটাকেও সমর্থন করি না। আমি আশা করি কৌশিক যদি শুভেন্দু অধিকারীর মন্তব্যের সমালোচনা করে, ববি হাকিমের মন্তব্যের সমালোচনা করার সিদ্ধান্তটা দেখাবে, নাকি ববি হাকিম বললে দোষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বললে একটা কথা বলা আর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মুসলমানকে পাকিস্তানি বলে দাগিয়ে দেওয়া, দুটোর মধ্যে এক জিনিস খুঁজতে যাবেন না। বলা পশ্চিমবঙ্গের একটা অংশকে মিনি পাকিস্তান বলার অধিকার ববি হাকিমের আছে, শুভেন্দু অধিকারীর বলার অধিকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বলার অধিকার আছে, বেশ করব মুসলমান তোষণ করব, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় সেটা রিপিট করার অধিকার নেই। এটাই পশ্চিমবঙ্গের গণতন্ত্র। এখানে গণতন্ত্রের জায়গায় মমতা তন্ত্র চলছে, কৌশিক আবার বুঝিয়ে। কিন্তু জাতিগত অবমাননার বিষয়টি কিন্তু ইতিমধ্যেই ঢুকে তার মানে পড়েছে আপনি এই ওই বিষয়টির মধ্যেই। শুভেন্দু অধিকারী লোকসভার পশ্চিমবঙ্গের ভোটের আগে। মুসলমানদের পাকিস্তানি আমি বলাটাকে সমর্থন করছেন, তাই তো? আসছি। আমি একটা কথাই বলবো এই প্রসঙ্গে। আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় এবং কৌশিক এবং নীলাদ্রি দুজনকে আমি বলবো এই প্রসঙ্গে, ফিরহাদ হাকিম বলেছিলেন ওটা কথার কথা, কিন্তু শুভেন্দু অধিকারী সেরকম কিছু বলেননি। আর তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম কিন্তু বলেছিলেন ওটা কথার কথা বলেছিলাম, ওটা ওই বিদেশের একজন প্রতিনিধি এসেছিলেন তাকে বোঝাতে গিয়ে এরকমটা বলেছিলাম। কিন্তু শুভেন্দু অধিকারী এই বিষয়ে আর কিছু তেমন বলেননি। আমি কৌশিক আমি আসছি। আমি জয়দেব ঘরের কাছে যাব লাস্টলি, আমাকে তো শেষ করতে হবে কোনো না কোনো সময়। জয়দেব 30 সেকেন্ড। না, বিজেপির শীর্ষস্তর থেকে নিচু স্তরের সব নেতারাই কথায় কথায় বলে ওরা দলিত রাষ্ট্রপতি বা আদিবাসী রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, ক্যাগের চেয়ারম্যান, দলিত, এই পদগুলোতে কি জাতি দেখে করা হয়? তাহলে তো রাহুল গান্ধীর যে জাতি জনগণনার দাবি সেটাকে এনারা আরো শক্তপোক্ত করছেন। রাষ্ট্রপতি ভারতীয়, এটাই তো তার পরিচয়। সেখানে কোথা থেকে দলিত, আদিবাসী, ওবিসি, আমি ওবিসি প্রধানমন্ত্রী, এসব কি কথা? ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতীয়, ভারতবর্ষের রাষ্ট্রপতি ভারতীয়, ভারতবর্ষের উপরাষ্ট্রপতি ভারতীয়, এটাই তো তার পরিচয় হওয়া উচিত। আমি দলিত, আমি আদিবাসী, আমি ওবিসি, এই পরিচয়ে কি কেউ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হতে পারে? বা হওয়াটা কি ভারতে উচিত, বা সেটা কি বিশ্বের দরবারে? আমি ফেসবুক পোস্টে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্যটিকে আরেকবার রিপিট করবো একটুখানি। সেটা হচ্ছে একদম সময় শেষ, আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়কে 10 সেকেন্ড দিলাম, সামান্য সময়। জয়দেবদা একটি সাম্প্রদায়িক মন্তব্য করেছিলেন, তার প্রতিবাদে পোস্টটা করেছিলাম। 2 নম্বর কথা হচ্ছে, ভারতের সংবিধানে জাতিভিত্তিক সংরক্ষণ আছে। উনি যদি জাতিকে অস্বীকার করেন, সংরক্ষণকে অস্বীকার করছেন, যেটা ভারতের সংবিধান বিরোধী। কিন্তু জাতি নেই, ভারতবর্ষে গরিব আর মহিলা আর বেকার ছাড়া কোনো জাতি নেই। ভারতের প্রধানমন্ত্রী বারবার দাবি করছেন এটা যদি প্রধানমন্ত্রী মানেন এবং তার দলের লোকেরাও মানেন, তাহলে তার চাইতে ভালো আর কিছু হয় না, তার চাইতে ভালো বোধ হয় আর কিছু হয় না। খুব সত্যি কথা। আমি ঠিক এই জায়গা থেকে, এই নোট থেকে আজকের আলোচনাটা শেষ করবো। অনেক ধন্যবাদ জয়দেব ঘর, অনেক ধন্যবাদ নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, অনেক ধন্যবাদ কৌশিক মাঝি। আমাদের সঙ্গে ছিলেন কেতন জয়সওয়াল এবং জ্যোতি চট্টোপাধ্যায়ও। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম, তাই রাজস্থানের একটি জাট সংগঠন ইতিমধ্যেই কিন্তু এই মন্তব্য, এই জগদীপ ধনখড়কে নিয়ে করা মন্তব্য, এই বিষয়টি নিয়ে জাতিগত অবমাননার প্রশ্ন তুলে তারা অভিযোগ করেছেন, ইতিমধ্যেই তারা নালিশ করেছেন। কিন্তু এই বিষয়টি লোকসভা নির্বাচনের আগে কতটা কার্যকর হবে, এই বিষয়টি কত দূর পর্যন্ত আরো দীর্ঘায়িত হবে, সেটা তো অবশ্যই ভবিষ্যৎ বলবে। কিন্তু লোকসভা নির্বাচনের আগে গোটা রাজনৈতিক সিনারিও, রাজনৈতিক চালচিত্র যে যথেষ্ট উত্তপ্ত, যথেষ্ট জটিল, সকলেই নানান রকম ছক করছেন বিভিন্ন রাজনৈতিক দল। আর সেই ছক কোনটা যে কাজে লাগবে আর কোনটা কাজে লাগবে না, তার উত্তর দেবে ভারতের জনগণ, ভারতের ভোটাররা। কারণ লোকসভা ভোট আসতে আর মাত্রই মাস 4 বাকি, তাই তো?
তার জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হবে। ছবি কোথায় কোথায় বদলায়। আগামীকাল যন্তর মন্তরে ধর্ণা রয়েছে বিরোধী জোটের, এবং সেই ধর্ণার থেকে কি বক্তব্য উঠে আসে, এবং সেই সঙ্গে সঙ্গে শীতকালীন লোকসভা এবং রাজ্যসভার শীতকালীন অধিবেশনের শেষ দিনে ঠিক কি কি কার্যবাহী হয় সেদিকেও আমাদের অবশ্যই নজর থাকবে। নজর রাখুন হাই নিউজে। আজকের হাইটক এই পর্যন্তই। নমস্কার।